কয়েকজন মানুষ আসলে এরপরে হ্যাঁ লাইভ আসসালামু আলাইকুম। আপনাদেরকে এসআর ফার্মের ট্রেনিং এ অনলাইন ট্রেনিং এ আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের তৃতীয় পর্ব। তো আমাদের এখানে আজকে গেস্ট হিসেবে উপস্থিত আছেন এএফএম ফয়জুল ইসলাম মানিক ভাই। সো উনি মূলত আমাদের সাথে আজকে ওনার যে এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করবেন, ওনার যে অভিজ্ঞতা গুলো শেয়ার করবেন। মানিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? জি, এই তো ভালো আছি। তো মানিক ভাই, আমার মনে হয় যে আপনি যে ফেসবুকের ওই ওই পেজটা অফ করে রাখেন, নাহলে ওইটা সাউন্ড চলে আসে জি জি এখানে লাইভে। হ্যাঁ, আমি এটা একটু শেয়ার করে নিই। মানিক ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমাদের তো মানিক ভাই আসলে আমাদের যারা নতুন খামারি আছে তাদেরকে বিভিন্ন বিষয়ে গাইড করবেন। তো তার আগে আমি একটু বলে নেই যে আসলে আমরা নতুন খামারি যারা আছি তারা আসলে বিভিন্ন ধরনের রং ডিসিশন নিয়ে থাকেন, যার ফলে একটা পর্যায়ে গিয়ে দেখি যে অনেক ফার্ম বন্ধ হয়ে যায় এবং প্রপার ফার্ম ম্যানেজমেন্ট নিয়ে সমস্যা হয়। তো আমাদের আসলে এই প্রোগ্রামটা করার মূল উদ্দেশ্য হলো যে নতুন খামারি যারা হবেন বা আসতেছেন তারা আসলে কি ধরনের প্রবলেম গুলো ফেস করেন এবং কি ধরনের ভুলগুলো করেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো শুরুতেই আমরা যেটা বলবো সেটা হলো যে আসলে গোট ফার্মিংটা করতে গেলে আপনাকে প্ল্যানটা খুব জরুরি। নাম্বার ওয়ান, ম্যাক্সিমাম লোক শেডে খরচ করে ফেলে বেশি। তো আসলে শেডে বেশি খরচ করলে আসলে ইনফ্যাক্ট এটার ইফেক্ট পড়ে যে আপনার ফার্মের ইনভেস্টমেন্টে। তো আমাদের সাজেশন হলো যে যারা শুরুতে শুরু করবেন অ্যাটলিস্ট কম দিয়ে শুরু করেন। রাতের বেলা ছাগল থাকতে পারে এরকম একটা জায়গার ভিতর করেন, ওটা লাক্সারি শেডের দরকার নাই। এবং শুরুতে 20টা পাঠি নিয়ে শুরু করতে পারেন। কেন 20টা পাঠি নিয়ে শুরু করবেন, কেন কম বা বেশি না, এর মূল কারণ হলো আপনি 2-4টা ছাগল পালাটা খুব ইজি। আপনি ছেড়ে দিবেন, পালবেন, খাওয়াবেন, দেখবেন যে ওটা রোগ বালাই নাই। কিন্তু যখন আপনি 20টা ছাগল নিয়ে শুরু করবেন তখন কিন্তু একটা ফার্ম ম্যানেজমেন্ট বলে একটা কথা থাকে। সেই ফার্ম ম্যানেজমেন্ট গুলো যদি এনশিওর করতে না পারেন তাহলে আসলে আপনি বুঝতে পারবেন না যে আপনি যখন লার্জ স্কেলে করবেন তখন কিন্তু আপনি বিভিন্ন ধরনের প্রবলেম গুলো ফেস করবেন। তো এই জন্য আসলে এই আমরা বলি যে 20টা দিয়ে শুরু করা উচিত, অ্যাটলিস্ট একটা ফ্লক, একটা গ্রুপ, যে গ্রুপটাকে আপনি প্রপারলি মেনটেন করবেন, খাওয়াবেন, ট্রিটমেন্ট দিবেন, টেক কেয়ার করবেন। এবং এটা অ্যাটলিস্ট আমি বলবো যে মিনিমাম 2 বছর কন্টিনিউ করা উচিত। পুরো সিজন গুলো বোঝা এবং কোন কোন সিজনে কি ধরনের সমস্যা হয় এগুলো বোঝা এবং এগুলো নিয়ে প্রবলেম ফেস করলে এগুলোকে আপনারা কিভাবে ওভারকাম করবেন এটাই আপনাদের টার্গেট হওয়া উচিত। আর বলবো যে সেটা এখন শুরুতেই ইনভেস্ট করেন না। আর যেটা হচ্ছে যে আমরা আসলে অনেকেই মিসগাইডেড হই যে আমরা জাতটা প্রপারলি সিলেক্ট করি না। সবার আগে আমরা জানি না যে আমরা কি করব, কি কাজে আমরা ছাগলগুলোকে ইউজ করবো বা ভেড়াগুলোকে ইউজ করবো, সেটা এনশিওর করে দেন হলো জাত সিলেকশন করা। তো জাত সিলেকশন করার পরে দেন আমরা এটাকে নিয়ে আমরা কি ব্রিডিং ফার্ম করব না মিটের জন্য ফার্ম করবো। ফার্ম আসলে 2 ধরনের হয়, একটা হলো ব্রিডিং ফার্ম, যারা আসলে প্যারেন্ট স্টক তৈরি করে ফার্মারদের জন্য, তারা হলো ফার্মারদের হয় লার্জ স্কেল এনিমাল। আর ব্রিডিং ফার্মে হয় ছোট, মানে ছোট পরিসরে কিন্তু কোয়ালিটি এনিমাল থাকবে। নাম্বারের চেয়ে ইম্পর্টেন্ট হলো কোয়ালিটি অফ এনিমাল। এবং সিলেকশনের মাধ্যমে এই প্রসেস গুলো করা হয়। এই ব্যাপারে এক্সপার্ট আছেন আমাদের ফয়জুল ইসলাম ভাই, মানিক ভাই। তো উনি এই ব্যাপারটা নিয়ে ইন ডিটেইল বলবেন যে আসলে জেনেটিক্সটা কি, কিভাবে একটা ব্রিডিং ফার্ম করা উচিত বা ব্রিডিং ফার্মের সাকসেস কিভাবে আসা যায়। প্লাস হলো নর্মাল ফার্মিং যেটা আছে, যেটা আমরা আসলে মাংসের জন্য করে থাকি। তো আমরা আসলে ব্রিডিং ফার্মের কাজটা কি হবে, মাংসের ফার্মের কাজটা কি হবে, এই ব্যাপারে বিস্তারিত মানিক ভাই বলবেন। মানিক ভাই। ধন্যবাদ আপনাকে। মানিক ভাই আপনি শুনতে যে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, আমাকে শুনতে পাচ্ছেন? জি আপনি একটি চমৎকার কথা বলেছেন, জি যেটা যে মিসগাইডেড হওয়া। আসলে বর্তমানে হচ্ছে গ্লোবালাইজেশনের যুগ, প্রযুক্তির যুগ। আগে আমরা খামার করতে গেলে যেরকম অন্ধের মতো হাতড়াতাম, এখন কিন্তু সেই সুযোগটা নাই। এখন আপনার প্রযুক্তি আসার কারণে ইউটিউব, ফেসবুকের মাধ্যমে এখন সব তথ্যই আমরা জানতে পারছি। তথ্য, কুতথ্য যাই বলেন না কেন, মিসগাইডেড হওয়াটার সুযোগটা এখন বেশি এই বর্তমান সময়ে। তো এই জন্য আমি সবাইকে বলবো যে যে কোনো কিছু করার জন্য আপনার পড়াশোনাটা অবশ্যই জরুরি। পড়াশোনা, প্রশিক্ষণ, থিওরিটিক্যাল জ্ঞান এবং প্রশিক্ষণ, এই দুটো জিনিস যদি আপনি ম্যানেজমেন্ট করতে পারেন বা শিখতে পারেন, যে কোনো খামার ক্ষেত্রে আপনারা সফলতা লাভ করতে পারবেন। তো খামার কিভাবে করবেন, কোন খামার করবেন, লাইভ স্টকের কোন খামারটা বাংলাদেশে দরকার বা কি দরকার, এই নিয়ে যদি আপনি একটা প্ল্যান করতে চান ভবিষ্যতে, আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে যে জিনিসটা, যে আপনি বাংলাদেশের অর্থ সামাজিক প্রেক্ষাপট বাদ দিলাম,
আপনি আপনার এলাকার, আপনি যে এলাকায় খামারটা গড়বেন, গরুর খামার বা ছাগলের খামার, হাঁস মুরগির খামার, আপনার এলাকাটার ব্যাপারে আপনার একটু যেটা আমি বলি অবজারভেশন থাকতে হবে। আমি একটা স্লাইড শেয়ার করছি, রাসেল ভাই স্লাইডটা একটু এদিকে আনতে পারেন। খামার করার পূর্বে একটা স্লাইড আমি লাইভে আসছে, আপনি একটু শেয়ার করেন, আমি একটু দেখি। পেজটা আছে, আচ্ছা যাই হোক। দেখেন আপনারা সবাই মনে হয় দেখতে পাচ্ছেন, খামার করার পূর্বে পূর্ব পরিকল্পনা প্ল্যানিংটা, এটা যে কোনো খামারের ক্ষেত্রে আমি সবসময় বলে থাকি 4টা পয়েন্ট। এই 4টা পয়েন্ট আপনি মুখস্থ করে ফেলুন। এই 4টা পয়েন্ট যদি আপনি মাথায় রাখতে পারবেন, যে কোনো খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন। সহজ করে বলি, প্রশিক্ষণ অভিজ্ঞতা, সম্পদের প্রাপ্যতা, উপকরণ প্রাপ্তির নিশ্চয়তা, বাজার নিশ্চয়তা। আমি খুব শর্টে যদি বলি, আপনি প্রশিক্ষণ নেন, আপনি উপজেলা অফিসে প্রশিক্ষণ নেন, আপনি বই দেখে প্রশিক্ষণ নেন, আপনি ইউটিউব দেখে প্রশিক্ষণ নেন, কোনো সমস্যা নাই, সঠিক তথ্য নেন। কিন্তু 2 নম্বর একটা জিনিস আমি বলে রাখছি যে অভিজ্ঞতা। আপনাকে প্রশিক্ষণ নেওয়ার পরে একটা লাইভ একটা খামার, অর্থাৎ যে খামারটা আছে, আপনি গরুর খামার করবেন বা ছাগলের খামার করবেন, ওই খামারে আপনার সচক্ষে দেখে খামার সম্পর্কে আইডিয়া নিয়ে এরপর আপনাকে কিন্তু খামার করাটার ক্ষেত্রে আগাতে হবে। এই জিনিসটা আমরা অনেকেই ভুল করি, আমরা ইউটিউবে চলে যাই, ইউটিউব বা ফেসবুকে অনেকেই বলে, বা অনেক আপনার লোভনীয় টাইটেল দেখতে পারবেন, যে টাইটেলটা এমন যে এই ছাগল খামার করে কোটিপতি, ছাগল খামার করে মাসে এত হাজার টাকা আয়, মুরগির এই জাতটা করে এত টাকা আয়। তো এইসব তথ্যে আসলে আপনাদেরকে মিসগাইডেড হওয়া যাবে না। আপনাকে দেখতে হবে কোন ছাগল খামার বা গরুর খামার, কোন খামারটা আপনার এলাকাতে আপনি লাভজনক করতে পারবেন, এলাকায় চাহিদা আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং সঠিক তথ্যটা, সঠিক জ্ঞানটা, এই যে আমি যে নেক্সট যে ক্লাসটা আমি নিব বা বলবো জাতের বিষয়ে, তখন এই ব্যাপারটা চলে আসবে। দেখেন 2 নম্বর একটা বিষয় বলেছি, সম্পদের প্রাপ্যতা। যদি আপনার নিজস্ব জমি থাকে, আপনার খামার স্থাপনের মতো র্যাঞ্চের পরিবেশ থাকে, এবং আপনার নির্দিষ্ট মূলধন থাকে এবং কর্মী থাকে, আপনার খামার লাভজনক হতে বাধ্য। কিন্তু হুট করে আপনার শুধু টাকা নিয়ে আপনি বসে আছেন যে একটা খামার করব, পরামর্শ নিলাম, খামার গড়ে ফেললাম, এটা আপনার করা যাবে না। আপনাকে চিন্তা ভাবনা করে আগাতে হবে যে আপনি এই বিজনেসে আছেন, 1-2 বছর পরে আপনি চলে যাবেন, এরকম না। একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে আপনাকে নামতে হবে যে আপনি এই বিজনেসে থাকবেন 3 বছর বা 4 বছর বা 5 বছর, টার্গেট রাখতে হবে। কারণ যেহেতু এটা বিজনেস, এবং বিজনেসটা আপনার একটা লং রানিং বিজনেস করতে হবে, এই জন্য লাইফস্টকের বিজনেসটা আপনার স্বল্পকালীন সময়ে হয় না। দেখা গেল আপনি 1 বছর টার্গেট নিয়েছেন, প্রথম বছরটায় আপনি লসের সম্মুখীন হলেন। পোলট্রির ক্ষেত্রে এটা খুবই সম্ভব, যেহেতু লাইভ এনিমেল রিস্ক অবশ্যই আছে। তো আপনাদেরকে মিনিমাম 3-4 বছর টার্গেট নিয়ে রাখতে হবে যে আমি 3-4 বছর ফিল্ডে থাকবো। তো এই জন্য আপনার সম্পদের প্রাপ্যতাটা যদি থাকে, এটা একটা ভালো একটা বিষয়। তারপর দেখেন উপকরণ প্রাপ্তির নিশ্চয়তা, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা বিশেষ করে আপনার যারা ওই ব্রয়লার বা পোলট্রি পালন করতে চান, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। একদিনের বাচ্চার অ্যাভেলেবিলিটি, ভ্যাকসিনের অ্যাভেলেবিলিটি, ঠিকমতো আপনি ওই প্রাকৃতিক খাদ্য বা বাণিজ্যিক খাবার পাচ্ছেন কিনা। আর যারা ছাগলের খামারটা করবেন, এদের জন্য এটা আরো গুরুত্বপূর্ণ ব্যাপারটা। ছাগলের নির্দিষ্ট জাত, যে জাত নিয়ে আপনি শুরু করবেন, এই জাতে বা ছাগলের যে ভ্যাকসিনগুলো আছে, অথবা খাবার, খাবার আপনার এলাকায় অ্যাভেলেবেল আছে কিনা, কমার্শিয়াল খাবার বা কনসেন্ট্রেট বা ভুসি দানাদার খাবার, এইগুলো কিন্তু আপনাকে খামার করার আগেই ম্যানেজ করে ফেলতে হবে। যে আপনি খামার করবেন, এগুলো আপনার কাছে থাকতে হবে। ঘাসের চাষ বা আপনার এই ঘাস চাষের জন্য নিজস্ব জায়গা আছে কিনা, এটাও আপনার মাথায় রাখতে হবে যদি আপনি উন্নত জাতের ছাগলটা পালন করতে চান। এবং লাস্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বলি আমরা, বাজার নিশ্চয়তা। ছাগলের ক্ষেত্রে আমরা এটা জানি যে বাংলাদেশে যদি বলি যে সবচেয়ে চাহিদা ডিমান্ডেবল মিট যদি বলি, সেটা হচ্ছে গোট মিট। এর চাহিদা সর্বাবস্থায় আছে। ব্রয়লার লেয়ারের ডিমের চাহিদা থাকে, কিন্তু তার চেয়ে বহুগুণ চাহিদা হচ্ছে ছাগলের মিট, এটার চাহিদাটা, ছাগলের মাংসের চাহিদা। আমি কতক্ষণ আগে রাসেল ভাইয়ের সাথে কথা বললাম, যেটা যে ছাগলের মাংসের দামটাও বাংলাদেশে যেটা আছে, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের তুলনা করলে মাংসের দামটা আরো হওয়া উচিত। কথা এটাই আসলে যে যদি ছাগলের খামার করেন, এই খামারটা অবশ্যই লাভজনক খামারই হবে যদি আপনি ঠিকমতো ম্যানেজমেন্ট করতে পারবেন বা করতে পারেন। এই হচ্ছে বিষয়টা। তা যদি আমি আজকে ছাগলের খামার নিয়ে বলি, যেমন প্রথম জিনিসটা প্রশিক্ষণ অভিজ্ঞতা। আজকে আসলে এটা একটা প্রশিক্ষণ সেশনই বলা যায়। এই টোটাল ক্লাসটা আসলে কভার করা অসম্ভব হবে কিনা জানি না, তারপরেও সংক্ষেপে আমরা বলার চেষ্টা করব, যাতে করে আপনি কিছু আইডিয়া নিতে পারবেন। একদিনের কাছে কিছুই হবে না,
আপনারা উপজেলা প্রাণী সম্পদ অফিসে যেতে পারবেন, অথবা যেসব প্রতিষ্ঠিত খামার আছে আপনার খামারে গিয়েও কিন্তু বাস্তব অভিজ্ঞতা নিতে পারবেন। তো আমি ছাগলের জাতটা নিয়ে প্রথমে বলি, এরপরে আমি বলবো ইয়ের জাত। দেখেন, আপনারা মিস গাইড কেন হন, দেখেন এইখানে আমি কিছু ছাগলের জাত দেখাচ্ছি। আগে অনেক জাত, অ্যালপাইন, আমেরিকান, সব নাম বলছি না আর কি, আমাদের উপমহাদেশের জাত থেকে শুরু করে সারা পৃথিবীর যে জাতগুলো আছে এই জাত। এখন আপনাকে যদি বলা হলো যে এই জাতগুলো আপনার সামনে আছে, আপনি এখন যে কোনো কিছু একটা নিয়ে খামার শুরু করেন, আমাদের বেশিরভাগ যারা এই বিষয়ে অনভিজ্ঞ তারা কি করবে, দেখতে সুন্দর অথবা একটু অ্যাট্রাকটিভ, খুব সাইজে বড়, তারা কিন্তু চিন্তা ভাবনা ছাড়া একটা জাত নিয়ে ছাগল শুরু করবে। কিন্তু আসলে যারা খামার গড়তে ইচ্ছুক তাদের কিন্তু প্ল্যানটা এরকম হবে না। কেন হবে না, আপনাদেরকে আগে জানতে হবে। যারা এই বিষয়ে জানে, যারা এই বিষয়ে অভিজ্ঞতা আছে, তারা কিন্তু প্রশিক্ষণ বা তাদের ওই জ্ঞান অনুসারে কাজ করবে। যদি আমি বলি, দেখেন ছাগল, গরু, ভেড়া যাই ধরেন না কেন, এদের কিছু টাইপ আছে। আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন টাইপে আগাবেন, সব এনিমেলেরই। যেমন ছাগল ভেড়ার যে টাইপগুলো আছে বললাম আমি, দেখেন লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন, ডেইরি বা দুগ্ধ উৎপাদনকারী জাত আছে, মিট বা মাংস উৎপাদনকারী জাত আছে, ফাইবার বা পশম উৎপাদনকারী জাত আছে, স্কিন বা চামড়া উৎপাদনকারী জাত আছে। এই যে উপরে জাতগুলো দেখলেন আপনারা, এগুলোর মধ্যে 4 প্রকার আছে। এখন আপনি যদি কোনো কিছু না বুঝে, কোনো কিছু আগে থেকেই কোনো জ্ঞান লাভ না করে, প্রশিক্ষণ লাভ না করে আপনি নিয়ে আসলেন স্কিন বা চামড়া উৎপাদনকারী জাত, দেখতে খুবই সুন্দর, কিন্তু আপনারা কি লাভবান হবেন? এই বাংলাদেশ প্রেক্ষাপটে কি এই চামড়া উৎপাদনকারী জাতটা লাভবান হতে পারবেন? অথবা ফাইবার বা পশম, যেটা যেটা আমরা বলি যে উৎপাদনকারী জাত, এইটা নিয়ে আসলে কিন্তু আপনি লাভজনক হতে পারবেন না। তাহলে আপনাকে কোনটা জাগাইতে হবে? ডেইরি বা দুগ্ধ বলেন অল্প, অথবা মিট বা মাংস। এখন আপনারা চিন্তা করে দেখতে পারেন যে বাংলাদেশে ছাগলের দুধ কেমন চলে, বাংলাদেশে ছাগলের দুধের চাহিদা কেমন, আর ছাগলের মাংসের চাহিদা, কোনটার চাহিদা বেশি? এই জিনিসটাই আমরা মাথায় ঢুকাবার চেষ্টা করেন যে ডেফিনেটলি যে মাংসের। হ্যাঁ, যে জিনিসটার চাহিদা বেশি মানুষ খাবে আপনি সেটাই প্রডিউস করবেন। এখন যদি আপনি এই ভালো যে কোনো জাত আপনি আনেন, মাংসের জাত বাদ দিয়ে যদি ডেইরি বা ফাইবার অথবা স্কিনের জন্য আনেন, আপনি খুবই দেখতে অ্যাট্রাকটিভ, খুবই মানে নাদুস দেখতে, আপনার তো আসলে লাভজনক হবে না। ব্যাপারটা হচ্ছে এইটাই চিন্তার বিষয়। আপনাকে বাংলাদেশে আনতে গেলে, ছাগলের ক্ষেত্রে লাভজনক করতে গেলে মাংস জাতের ছাগলগুলো আপনাকে চিনতে হবে, এবং বাংলাদেশ প্রেক্ষাপটে কোনটা পারফরমেন্স ভালো এটি আপনাকে জানতে হবে। তো চলুন কয়েকটা জাত সম্বন্ধে আমি অল্প করে বলে নিই। দেখেন, এইখানে আমি বেশ কিছু ছাগলের নাম বলেছি, এগুলো হচ্ছে দেখেন দুগ্ধ উৎপাদনকারী ছাগলের বিভিন্ন জাত। প্রথম যে নামটা দেখতে পাচ্ছেন, এটা আমরা সবাই চিনি, আমাদের উপমহাদেশের জাত যমুনাপারি বা রাম ছাগল। এটার অরিজিন আসলে বাংলাদেশ, ভারত দুটোতেই ছিল, কিন্তু যখন দেশভাগ হলো, দেশভাগ হওয়ার পরে দেখা গেল যে ভারতের অংশে এটা বেশি পড়ে গেছে, পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে চলে গেছে ভারতে, সুতরাং এটা এখন ভারতের অফিসিয়াল বা জাত। এটাকে আমরা কিন্তু ওন করি না, এদের প্যাটেন্ট হচ্ছে ভারতের। তারপরে একটা জাত আছে আপনার সুইজারল্যান্ডের সবচেয়ে বেশি, এটা পাওয়া যায় সানেন জাত। পরে আছে অ্যাংলো নুবিয়ান। এগুলোর দুধ প্রোডাকশনটা মোটামুটি ভালো, প্লাস এগুলোর আপনার বডি ওয়েটটাও আপনারা যদি দেখেন মাংস জাতের মতোই বডি ওয়েট। অ্যাংলো নুবিয়ান, টোগেনবার্গ, দামাস্কাল, বারবারি, ব্রিটিশ অ্যালপাইন, এগুলো হচ্ছে বিশ্বের মধ্যে অ্যাভেলেবল দুগ্ধ উৎপাদনকারী ছাগলের জাত। এখানে 4টা ছবি দেখতে পাচ্ছেন, সানেন জাতের ছাগল, মেল ফিমেল, টোগেনবার্গ, সব ছবি আসলে আমি আনিনি, জাস্ট বেসিক ধারণাটা দেওয়ার জন্য। এটা আমাদের যমুনাপাড়ি ছাগলের ছবি, এটা সবাই চিনেন। এর কয়েকটা মানে স্কিন কালার আছে, এটা আপনারা সামনে আমি দেখাবো। এরপর হচ্ছে মাংস মাংস উৎপাদনকারী ছাগলের জাত। দেখেন 4টা নাম বলেছি আমি, ব্ল্যাক বেঙ্গল, বোয়ার, দামানি, বিটাল। এইখানে ব্ল্যাক বেঙ্গলটা বাংলাদেশ, ভারতে পাওয়া যায়, তবে বাংলাদেশে এই পার্টটা বেশি, এই জন্য আমরা এটাকে প্যাটেন্ট করে নিয়েছি, যদিও ভারত দাবি তুলেছিল এটা তাদের, কিন্তু এটাকে প্রতিষ্ঠিত হতো যে এই বাংলাদেশে, এই বাংলা রিজিয়নে এই ছাগলটার উৎপত্তি বা অরিজিন। তারপরে হচ্ছে বোয়ার একটা ব্রিড আছে ছাগল, দক্ষিণ আফ্রিকা, অ্যাঙ্গোলা, নামিবিয়া, যুক্তরাষ্ট্র, স্পেন, সব জায়গায় আছে, তবে দক্ষিণ আফ্রিকা এটার পরিমাণটা একটু বেশি। দামানি, বিটাল, এগুলো আপনারা পাকিস্তান, ভারত দক্ষিণ দেখতে আফ্রিকায় পাবেন। শুরু করছে, তো সাউথ জি। আফ্রিকায় শুরু করছে এটা। তারপরে বারবারি আছে, পরে আরো কিছু জাত আছে ভারতের। তবে আমাদের একটা কথা আমি বলে রাখি, আমাদের
যে বর্ডার এরিয়াতে, আমাদের বাংলাদেশের বর্ডার এরিয়াতে এই ভারতীয় ছাগলগুলোর কিছু প্রাপ্তি দেখা যায় বিভিন্ন নামে, তোতাপাড়ি, পরে যমুনাপাড়ি তো আছে, কিছু নাম আছে। তবে আমি যতদূর জানি রাসেল ভাই, যে তোতাপাড়ি আসলে এটা কোনো কিন্তু কোনো ব্রিড নেই, এটা আসলে যমুনাপাড়ির এক প্রকার ক্রস, কিছু ক্রস করে আমাদের এখানে এসেছে এবং এগুলোর নাম বিভিন্ন দিয়েছে। না এটা কোনো হুম হুম, এটা এটা আসলে রেজিস্টার্ড জাত না। রেজিস্টার জাত না, আমি এটাই শুনেছি আর কি। যমুনাপাড়ি যেমন রেজিস্টার জাত, এটা এরকম না। তো এগুলো হচ্ছে মাংস জাতের জন্য। এখানে দেখতে পাচ্ছেন আপনারা বর জাতের ছাগলের দুটো ছবি আছে, এটা হচ্ছে মিড টাইপ ব্রিড অর্থাৎ মাংস জাতের ছাগল। তারপরে যেটা আছে আমরা বলি ফাইবার প্রডিউসিং গোট অর্থাৎ পশম, এটা আমাদের দেশে অ্যাভেলেবেল না, কিন্তু ভারতে কাশ্মীরি মোহায়ের এগুলো কিন্তু খুব অ্যাভেলেবেল। অ্যাঙ্গোরা, কাশ্মীরি মোহায়ের, এই যে মেরারি যেটা আছে, এইটা আপনার ওই কাশ্মীর অঞ্চলে বা ভারতের ওই যে জম্মু প্রদেশে অ্যাভেলেবেল। আমাদের দেশে এগুলো নাই এবং আমাদের দেশের আবহাওয়াতে আসলে এগুলো সুইটেবল করবে না। হ্যাঁ, এরপর চামড়া উৎপাদন করে ছাগলের জাত, আমাদের ব্ল্যাক বেঙ্গল, মালাবার, ওই যে বারবারি, দামাস্কাস, ঠিক আছে, এগুলো হচ্ছে চামড়া উৎপাদনের জাত। যদিও এগুলোর ওই মাংস জাত হিসেবে আপনার চলে, কিন্তু চামড়ার জন্য এগুলোর কদরটা বেশি। তো এই হচ্ছে 4 প্রকার ছাগলের জাত। তো এখন ভেড়ার জাতটা আমি পরে বলি। এখন যারা খামার করতে চাচ্ছেন, আপনাদের চিন্তা করতে হবে আপনি কোন জাতটা নিয়ে আগাবেন, কোন জাতটাতে আপনার লাভবান বেশি। এটা আপনাকে অবশ্যই আপনার ওই আপনার পুরা বাংলাদেশের সিচুয়েশন চিন্তা করে আপনাকে আগাতে হবে। আমি এই জাতের ব্যাপারে কোনো ডিসিশন বা সিদ্ধান্ত দিব না, শুধু বলবো যে আপনারা যারা ব্রিডার ফার্ম করবেন, এখন প্রশ্ন চলে আসে যে ব্রিডার ফার্ম আর হচ্ছে নর্মাল, যদি আপনি বলি আমি কি যে কনজিউমারের উদ্দেশ্যে যে ফার্মটা আর কি, যদি কমার্শিয়াল ফার্ম যদি বলি আমি, কমার্শিয়াল ফার্ম এর পার্থক্য কি। এনিম্যাল ব্রিডার বা এনিম্যাল ব্রিডিং, যেহেতু আমি জেনেটিক্সের ছাত্র, এই বিষয়ে একটু আমি কথা বলে নিই। কিছু টার্ম আমি বলবো, যে টার্মগুলো আপনাদেরকে আসলে সামনে আরো আপনারা শুনবেন। আমি সংক্ষেপে কিছু টার্ম আপনাদের বলে নেব, যে এনিম্যাল ব্রিডিং কাকে বলা বা এনিম্যাল ব্রিডারটা কি। আসলে এনিম্যাল ব্রিডিং এর সংজ্ঞাটা হচ্ছে এরকম যে পরবর্তী প্রজন্মের জন্য আপনি যে পিতামাতা সিলেকশন করবেন, অর্থাৎ আপনার ছাগল বা গরু যার জন্য আপনারা নেক্সট জেনারেশন বাচ্চার জন্য প্যারেন্টস সিলেকশন করাটা হচ্ছে আপনার ব্রিডিং। আর একজন এনিম্যাল ব্রিডারটা কি হবে, তার দায়িত্বটা কি, সে কি শুধু ছাগল বা গরু পালবে না, সে মূলত একটা উন্নত জাত তৈরি করার জন্য একটা প্যারেন্ট স্টক তৈরি করবে। প্যারেন্ট স্টক মানে কি, প্যারেন্ট স্টক মানে হচ্ছে এমন কিছু যার থেকে আমরা ভালো মানের প্রজন্ম বা বাচ্চা পাবো। একজন এনিম্যাল ব্রিডারের এই হচ্ছে মোটো, অর্থাৎ আপনি ভালো মানের একটা প্রজন্ম বা বাচ্চা তৈরি করার জন্য আপনি ব্রিডার ফার্ম করবেন। তো ব্রিডার ফার্মটা আসলে কিন্তু অ্যাভেলেবল থাকবে না, ব্রিডার ফার্ম একটা দেশে খুব অল্প হবে। যেমন আপনাকে উদাহরণ দিয়ে দিই, যে আমাদের যে কাজী পোলট্রির ক্ষেত্রে কাজী আছে, আফতাব, নারিশ, এদের কিছু প্যারেন্ট স্টক ফার্ম আছে। প্যারেন্ট স্টক ফার্ম কিন্তু সব দেশে ছড়িয়ে নাই। তারা করে কি, প্যারেন্ট স্টক থেকে ব্রয়লারের বাচ্চা অথবা লেয়ারের বাচ্চা তৈরি করে এবং এই লেয়ার এবং ব্রয়লারের বাচ্চাটা তারা সারা দেশে ছড়িয়ে দেয়। তাদের কিন্তু হাজার হাজার প্যারেন্ট স্টক নেই বা প্যারেন্ট ফার্ম বা ব্রিডার ফার্ম নেই, অল্প একটা ফার্ম আছে, এখান থেকে হ্যাচারির মাধ্যমে তৈরি হয়। তো ছাগলের ক্ষেত্রে যদি কেউ আপনারা ব্রিডার ফার্ম করতে ইচ্ছুক হন, আপনারা অল্প স্টক নিয়ে শুরু করবেন এবং সব জায়গায় দরকার নেই, আপনারা এখান থেকে যে ব্রিডটা, যে প্রজাতিটা ভালো প্রজাতিটা পাবেন, যেটা মাংসের জন্য বা দুধের জন্য উপযোগী বা ভালো, সব ক্রাইটেরিয়া ফিল আপ করে, ওইটাকে আপনারা ছড়িয়ে দিবেন। তো ব্রিডার ফার্ম করার ক্ষেত্রে কয়েকটা শর্ত আছে। শর্ত আছে বলতে দুটা টার্ম আবারই বলি আমি। একটা হচ্ছে ব্রিডিং অবজেক্টিভস এবং হচ্ছে ব্রিডিং গোল। এই দুটো টার্ম আপনাকে অবশ্যই জানতে হবে যারা ব্রিডার ফার্ম করবেন। কি এই দুটো, যেমন ধরুন আপনার অবজেক্টিভসটা কি, আপনি মাংসের জন্য একটা ছাগলের ফার্ম করবেন, অথবা ওইখানে আপনার মাংস জাতের ছাগলের ভালো জাত তৈরি হবে, অথবা আপনি দুধের জন্য একটা জাত তৈরি করবেন যেটা ভালো দুধ দেয় এমন একটা বাচ্চা প্রোডিউশন করবে। এই অবজেক্টিভটা আপনার আগে ঠিক করতে হবে ছাগলের ক্ষেত্রে যদি আপনি করেন, অর্থাৎ আপনার অবজেক্টিভটা কি থাকবে, হয় দুধের জন্য নাহলে মাংসের জন্য। তো বাংলাদেশের প্রেক্ষাপটে মাংস জাতের দুধের জাতের বা দুগ্ধজাত ছাগলের কোনো কিন্তু ডিমান্ড আমরা দেখি না। সুতরাং যদি আপনি ছাগলের ক্ষেত্রে কেউ ব্রিডার ফার্ম করতে চান, আপনাকে মাংস জাতের টার্গেট নিয়ে আগাতে হবে। এখন ব্রিডিং গোলটা কি, যেহেতু অবজেক্টিভটা পেয়ে গেছি আমরা, আমাদের উদ্দেশ্যটা কি, গোল বা লক্ষ্য কি, গোল বা লক্ষ্য হবে এমন যে আপনি
আগামী 5 বছরে বা আগামী 10 বছরে এমন একটা জাতের ছাগল তৈরি করবেন যেটা 6 মাসে ধরেন 30 কেজি 40 কেজি ওজন হয়ে যাবে, বা 1 বছরে 50-60 কেজি ওজন হবে। এইটা হচ্ছে আপনার গোল টার্গেট। আপনাকে এই টার্গেট নিয়ে এগোতে হবে। যেই সব ব্রিডার ফার্ম পৃথিবীতে আছে আছে তাদের এই একটা মোটো ঠিক করা থাকে যে তারা তাদের এই ফার্মের মাধ্যমে এমন একটা জাত তৈরি করবে ছাগলের বা গরুর বা ওই মুরগির ক্ষেত্রে বলি, পোলট্রির ক্ষেত্রে বলি, যেটা তাদের একটা নির্দিষ্ট টার্গেট ফিল আপ করবে। যেমন লেয়ার স্ট্রেন যেগুলো বাংলাদেশে আছে, ওই আফতাবের বলেন বা এগুলোর যে বিদেশে যারা তৈরি করছে ডেভেলপ করছে পোলট্রি জেনেটিসিস্টরা, তার ওরকম টার্গেটই নেই যে আমরা এমন একটা জাত তৈরি করবো যেটা বছরে 320টা বা 300 ডিম দিবে, অথবা এমন একটা আমরা ব্রয়লার তৈরি করব যেটা 30 দিন বা 35 দিনে মার্কেট ওয়েট হয়ে যাবে। তো ছাগলের ক্ষেত্রে আপনারা যদি এমন কোনো ব্রিডার ফার্ম তৈরি করতে চান, আপনাদের ব্রিডিং গোলটা হবে এরকম যে একটা নির্দিষ্ট সময়ে 1 বছর বা 2 বছরে আপনি এমন একটা জাত তৈরি করে ফেলবেন যে জাতটা 6 মাস বা 1 বছরে একটা নির্দিষ্ট ওজন, মাংসের ব্রিডের ক্ষেত্রে অবশ্যই 40-50 কেজি অবশ্যই আপনার একটা মডারেট বলা যায়। রাসেল ভাই, মাংস জাতের ক্ষেত্রে আপনি 6 মাসে কতটুকু স্ট্যান্ডার্ড ধরবেন, কত ওজনটা স্ট্যান্ডার্ড ধরা যায় আপনার একটু বলেন তো? 30 থেকে 40 কেজি। 30 থেকে 40, অর্থাৎ এমন একটা জাত আপনারা তৈরি করতে হবে বা আপনার টার্গেট থাকবে 30 থেকে 40 কেজি আপনি ওজন পাবেন। এখন আসি কিভাবে আপনি জাতটা বা ব্রিডার ফার্মের স্টার্ট কিভাবে করবেন, আপনার প্রসিডিউরটা কি, একটা সাইন্টিফিক যে প্রসিডিউর আছে প্রসিডিউরটা কি? প্রসিডিউরটা আমরা এইভাবে বলি, সর্বপ্রথম আমরা আমাদের অ্যাভেলেবল স্টকটা দেখি, অর্থাৎ আমার দেশ বাংলাদেশ, ধরেন আমি বাংলাদেশে আছি, আমার এখন দেখতে হবে বাংলাদেশে কি কি জাত আছে ছাগলের, মাংস জাতের কি কি জাত আছে। এই জাতগুলো দিয়ে আমি কি আমার টার্গেট ফিল আপ করতে পারবো, অর্থাৎ 6 মাসে এই 30-40 আনতে পারবো? যদি না থাকে তাহলে আমার করণীয়টা কি? ধরেন আমাদের দেশে, আমি আপনাকে থিওরিটিক্যালি বোঝাচ্ছি, আমি কোনো সাজেশন দিচ্ছি না যে এই জাত নিয়ে আসেন। ধরেন আমাদের দেশে যে জাতটা অ্যাভেলেবল আছে ব্ল্যাক বেঙ্গল গোট, আমাদের একমাত্র বলতে গেলে আমাদের সম্পদ যেটা, এটা আমাদের জাত। তো এই জাতটা নিয়ে যদি আমি মাংস ব্রিড তৈরি করতে চাই, অর্থাৎ 6 মাসে এমন ওয়েট করতে চাই 30 থেকে 40 কেজি, এটা থিওরিটিক্যালি সম্ভব না, প্র্যাকটিক্যালি সম্ভব না, যেহেতু ওইটা ডোয়ার্ফ ব্রিড। ডোয়ার্ফ মানে হচ্ছে বেটে বা বামন ব্রিড। এই জাত দিয়ে আপনি যত ভালো ম্যানেজমেন্টে রাখেন, যত ভালো খাবার দেন, পুষ্টিকর খাবার খাওয়ান, এ থেকে আপনি কিন্তু ওই হেভি ব্রিড যেগুলো আছে যমুনাপাড়ি অথবা আপনি সানিনি ধরেন অথবা আপনি ওই বারবারি, এগুলোর মতো আপনি পাবেন না। তো আপনাকে এখন বিটল। কি করতে হবে, নতুন একটা ব্রিড ইন্ট্রোডিউস করতে হবে। অ্যাজ এ সায়েন্টিস্ট হিসেবে আমি যেটা বললাম যে যেহেতু আমাদের দেশে অ্যাভেলেবল ব্রিড না থাকলে আমরা ইন্ট্রোডিউসিং নিউ জিন, এই তত্ত্বটা আমরা ফলো করি যে নতুন একটা ব্রিড আমরা আনি। ধরেন আমি এক নতুন ব্রিড আনলাম অন্য একটা দেশ থেকে, যাচাই বাছাই করে বাংলাদেশের টেম্পারেচারের সাথে বা বাংলাদেশের আবহাওয়ার সাথে খাপ খায় এমন একটা ব্রিড আমরা আনলাম বিদেশ থেকে। আনার পরে আপনার কাজটা শুরু হবে, ব্রিডার ফার্মের কাজটা তখনই শুরু হয়। আপনি এই ছাগলটাকে আমাদের দেশের উপযোগী করার জন্য, আমাদের দেশের আবহাওয়াতে খাপ খাওয়ার জন্য এটার উপরে আপনি চালাবেন আপনার এক্সপেরিমেন্ট অথবা গবেষণা। কেমন গবেষণা? আপনার একটা জাত যখন আমরা আনি ব্রিডার ফার্মের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণে আমরা রেশিও অনুসারে মেল ফিমেল আনি। ধরেন আমি যদি ধরি 1:10, একটা মেল ছাগল আর 10টা ফিমেল ছাগল আমি আনলাম। এরপর আমরা যে কাজটা করি ব্রিডার ফার্মের ক্ষেত্রে, আমরা একটা ব্রিডিং স্কিম তৈরি করি যে এর সাথে এর ব্রিড করবো, আমরা ব্রিড করার পরে যে বাচ্চাটা পাওয়া যাবে তার সাথে আমরা কোনটা ব্রিড করাবো। একটা কথা খেয়াল রাখতে হবে, আমি জটিলভাবে যাচ্ছি না রাসেল ভাই, যেহেতু এটা বলতে গেলে আরো বেশি হয়ে যায়, আমি সংক্ষেপে শেষ করি এই ব্যাপারটা। যেটা হচ্ছে যে আপনাকে কন্টিনিউয়াসলি সিলেকশনের মাধ্যমে, যেমন একটু অন্য টপিকসে বলি এই প্রসঙ্গের বাইরে, ধরেন আমার কাছে এখন ব্ল্যাক বেঙ্গলের পাঠা আছে, ব্ল্যাক বেঙ্গলের জাত আছে, আমি চাচ্ছি এই জাতটাকে ইমপ্রুভ করার জন্য। একটা দুঃখের বিষয় বলি, যেটা আমাদের দেশে আজ থেকে 10-15 না ধরেন 20 বছর আগে ব্ল্যাক বেঙ্গল জাতের যে ছাগলটার যে ওয়েট ছিল, পাঠার যে ওয়েট ছিল, ছাগির যে ওয়েট ছিল, ছাগির যে বাচ্চা দেওয়ার ক্ষমতা, প্রলিফিকেশন ক্ষমতা, এটা কিন্তু অনেক কমে গেছে এখন। এটা কি খেয়াল করেছেন রাসেল ভাই? কোনটা? ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের কিন্তু ওয়েট, ওজনটা আস্তে ধীরে কমে যাচ্ছে এবং বাচ্চাদের ক্ষমতাটাও কিন্তু কমে যাচ্ছে। আগে যেমন 3-4টা দিত,
ছোট হয়ে যাচ্ছে, সাইজটা ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এর কারণটা মূলত হচ্ছে ওই ইনব্রিডিং হুম, ডিপ্রেশন, অর্থাৎ আন্তঃপ্রজনন খরা। অর্থাৎ যখন ইনব্রিডিং টার্মটা কি একটু বলে নিই। ওই আমি 2 মিনিট কথা বলি এই ব্যাপারে। ব্রিডিং এর দুটো প্রিন্সিপাল আছে, একটা হচ্ছে ইনব্রিডিং আর হচ্ছে আউটব্রিডিং। ইনব্রিডিং এর সংজ্ঞাটা হচ্ছে যখন আপনি ছাগল বা এগুলো অ্যানিমেলকে তার রক্তের সম্পর্কের কারোর সাথে মিটিং করাবেন, যেমন বাবাকে মেয়ের সাথে, ছেলেকে মায়ের সাথে, ভাইকে বোনের সাথে, এরকম রিলেশন হবে, এটাকে বলা হয় ইনব্রিডিং। ইনব্রিডিংটা খুবই ক্ষতিকর একটা বিষয়, এর ফলে পারফরমেন্স ড্রপ করে। এর মানিক ভাই, ফলে আপনার আপনার মানে ইন্টারনেটের সমস্যা করতেছে। শুনতে পাচ্ছেন এখন আমার? মানিক ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আমাকে শুনতে পাচ্ছেন? এই নেটওয়ার্ক ঝামেলা করে একটু, আটকে আটকে যাচ্ছে। আচ্ছা আমি একটু নেটওয়ার্কটাকে ইমপ্রুভ একটু করে কেটে নিই। কেটে আসতেছে। এখন এখন আচ্ছা শুনতেছি, আমি, বলেন। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ মানে আপনার ব্যান্ডউইথটা একটু কম মনে হচ্ছে, ইন্টারনেটের ব্যান্ডউইথটা। আমি ব্যান্ডউইথটা একটু বাড়াচ্ছি, আমি ওই অন্য ইউজারদেরকে একটু ব্লক করেছি, একটু 10 সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলুন, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। জি। ঠিক আছে, এখন বলেন বলেন। জি। হ্যাঁ মানিক ভাই বলেন। জি, এখন শুনতে পাচ্ছেন? হুম, যা বলছিলাম যে ইনব্রিডিংটা হচ্ছে এরকম যে রক্তের সম্পর্ক কারোর মধ্যে ব্রিডিং, আর আউটব্রিডিং হচ্ছে রক্তের সম্পর্ক নাই এমন কোন অ্যানিমেলের মধ্যে ব্রিডিং। ইনব্রিডিংটা অ্যানিমেলের জন্য ক্ষতিকর। যখন আপনি একই ছাগলকে, অর্থাৎ একই পাঠা দিয়ে একটা পাখিকে, একটা ছাগিকে আপনি ক্রস করালেন, এরপরে এই ছাগির যে বাচ্চা হলো, ওই বাচ্চা অর্থাৎ মেয়ের সাথে বাবা ক্রস করালে পরবর্তী প্রজন্মের বাচ্চাটা ছোট হয়ে যায়, বিভিন্ন জেনেটিক্যাল রোগ বা ডিজিজ দেখা দেয় এবং পারফরমেন্স কমে যায়। এই জন্য আমরা এটা অ্যাভয়েড করতে বলি। আমাদের দেশে যেটা হয়, আমাদের দেশে আমরা করি কি, নিজের বাড়িতে পাঠা পালি না। আমার গবেষণাটা বা মাস্টার্সের থিসিসটা ছিল এটা নিয়ে, যে ব্রিডিং পারফরমেন্স নিয়ে। আমি দেখেছি যে 99% ক্ষেত্রেই পাঠা আমরা করি কি, এলাকায় একটা লোক পাঠা পালে 4-5টা, আমার ছাগিরি যখন গরম হয় আমরা ওখানে নিয়ে যাই, বাচ্চা দেওয়ার পরে ওই বাচ্চাটা যখন আবারই বড় হয়, দেখা গেল ওই বাচ্চাকে, অর্থাৎ মেয়ে বাচ্চাকে আবার আমরা নিয়ে যাই, ওই বাবাকে দিয়ে বাচ্চার প্রজননটা আমরা করে নিয়ে আসি। এরপর দেখা গেলো নাতনিকে দিয়েও কিন্তু ওই দাদার সাথে প্রজননটা হয়। এর ফলে কি হয়, আস্তে আস্তে ব্ল্যাক বেঙ্গলের সাইজটা কমে যাচ্ছে। বাচ্চাদের আগে যেখানে একটা ছাগি 3টা 4টা করে বাচ্চা দিত, এখন সেখানে 2টা 3টা বা তাও কম হয়ে যাচ্ছে। মর্টালিটি বেড়ে যাচ্ছে, ছাগলের রোগ বেশি হচ্ছে। অথচ ব্ল্যাক বেঙ্গল ছাগলটা হচ্ছে আমাদের নিজস্ব জাত, আমাদের আবহাওয়া এটা প্রায় 100 বছর বা আরো বেশি বছর ধরে বেঁচে আছে। এটার ডিজিজ রেজিস্ট্যান্স খুব বেশি হওয়ার কথা ছিল, কিন্তু এখন কিন্তু সেন্সিটিভ হয়ে যাচ্ছে। এই জন্য যখন কেউ একজন ব্রিডিং ফার্ম করবে, তার মাথায় একটা জিনিস থাকতে হবে যে ইনব্রিডিং করা যাবে না। তারপরের বিষয়টা হচ্ছে ব্রিডার ফার্মের ক্ষেত্রে সিলেক্টিভ ব্রিডিং। সিলেক্টিভ ব্রিডিংটা কি, আমার ধরেন 100টা ছাগল আছে, আমি এইখান থেকে বেস্ট পাঠাগুলা এবং বেস্ট পাঠিগুলা নিব, নেওয়ার পরে এদের মধ্যে আমরা মিটিং করব। এখন চলে আসে যে বেস্ট পাঠা অথবা ওই ব্রিডিং বাগ সিলেকশনের ক্রাইটেরিয়াগুলো কি, আপনি চিনবেন কোনটা ব্রিডিং বাগ, চেনার কথাটা বা কিভাবে বুঝতে পারবেন যে কোনটা ভালো বাগ বা ভালো পাঠা ব্রিডিং এর জন্য। আমি স্লাইডের দিকে একটু যাই। রাসেল ভাই আমার মান- স্লাইডটা একটু, মানিক ভাই, জি প্রেজেন্টেশনটা একটু মানিক ভাই, স্ক্রিনে আনতে। জি জি হ্যাঁ শুনতে আচ্ছা আমি পাচ্ছেন? কি একটু এক্সাম্পল দেখাবো ভালো পাঠা এবং পাটির? এক্স্যাক্টলি, জি এবার আপনি একটু বলুন। জি জি শুনতে পাচ্ছি। আমি কি ভালো পাঠা এবং পাটির একটা ছবি ছবি দেখাবো? জি 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 একটু দেখান, একটু দেখান, যদি সম্ভব হয় দেখান। জি। এখানে দেখেন, আহ, আপনারা যদি এখানে দেখেন, দেখতে পাচ্ছেন মানিক ভাই, ছবি দেখা যাচ্ছে? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, জি আপনি বলেন। হ্যাঁ, এই যে পাঠাটা দেখেন, এই পাঠাটার ব্যাপারে অনেকে বলবে যে খুব ভালো একটা পাঠা।
কিন্তু আমি বলবো যে এটা আসলে ব্যালেন্স ব্রিডিং বাক না। কারণ দেখেন ওর পায়ের হাইট ভার্সেস ওর যে বডির ব্যারেল এবং ওর যে মানে মানে ওয়েল ব্যালেন্স নেক কোথায়, মানে পায়ের রেশিও, লেন্থ, হাইট, নেক, এগুলো আসলে শো অফের জন্য ঠিক আছে, কিন্তু ব্রিডিং বাকের জন্য পারফেক্ট হবে না। কি বলেন? এক্স্যাক্টলি। এখন আমি বলি ব্যাপারটা, ইউনিফর্ম সাইজ জি একটা বড় একটা ব্যাপার হচ্ছে, আপনার এমন একটা সাইজের হতে হবে আপনার ব্রিডিং বাগটা যাতে করে ছাগের উপরে মাউন্ট করতে পারে, এমন কিছু একটা। আপনি এমন একটা ব্রিড, এটা যেমন জাইগান্টিক একটা দৈত্য বা দানব টাইপ ব্রিড, এটা দিয়ে তো আপনি সব এভারেজ যে ছাগিগুলো পাওয়া যায় খাপ খাবে না, একটা ক্রাইটেরিয়া, এটা শো অফের জন্য। তারপর একটা ক্রাইটেরিয়া হবে ব্রিডিং বাকের বা গরুর ক্ষেত্রেও পেছনের দুইটা পা অবশ্যই শক্ত হবে, গাট্টা গুট্টা হবে, স্ট্রাউট যেটা বলে, কারণ মাউন্ট করার সময় তো পেছনের পায়ে ভরটা যায়। যদি আপনার মেল এবং ফিমেল দুটোরই, হ্যাঁ হ্যাঁ, যদি পেছনের পা ফোর লিম্বের যদি পা ইটা থাকে, স্ট্রেন কম থাকে, পা ভেঙে যাবে। তারপর আরেকটা আমরা বলি যাতে করে যে টেস্টিস বা অন্ডকোষটা এইটা যাতে করে নর্মাল থাকে। অনেক সময় ডাবল টেস্টিস থাকে, তিনটা টেস্টিস থাকে, অথবা কোনো টেস্টিস থাকে না, অথবা টেস্টিসে আপনার রোগ থাকে বা বাইরে থেকে বোঝা যায় যে এখানে কোনো অ্যাবনর্মালিটি আছে, এটা অবশ্যই আপনার কালিং করে দিতে হবে। এরপর মোস্ট যে জিনিসটা বলি, যে ধরেন আপনি ব্ল্যাক বেঙ্গলের ক্ষেত্রে, ব্ল্যাক বেঙ্গলের পাঠার একটা সাইজ আছে, যে এই সাইজটা ভালো থাকলে বা এই ম্যাচিউর ওয়েটটা থাকলে এটা দিয়ে আমরা ভালো একটা প্রজনন আশা করতে পারি। এবং একটা জিনিস যেটা লেখা থাকে না, এই ব্যাপারটা আমি যদি বলি, একটা পাঠার সিমেন্ট বা আমরা গরুর সিমেন্ট যদি বলি, আমরা গরুর সার যেটা বলি, সারের কিন্তু দুধ দেওয়ার ক্ষমতা আছে, অর্থাৎ পাঠারও কিন্তু দুধ দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু আমরা দুধ কেন পাই না? কারণ হচ্ছে তার এখানে সেক্স লিমিটিং জিন বলে একটা ব্যাপার আছে। এই জিনটা থাকার কারণে আমরা বলি যে পাঠি দুধ দেয়, পাঠা দুধ দেয় না, বা গাভী দুধ দেয়, ষাঁড় দুধ দেয় না, অর্থাৎ ওই জিনটা তার কাছে এক্সপ্রেশন হয় না। আচ্ছা যাই হোক, যা বলছিলাম আর কি, তো যখন আমরা পাঠা সিলেকশন করব, অর্থাৎ কোন ব্রিড দিয়ে কোন পাঠা দিয়ে আপনি করবেন, প্রথম খেয়াল রাখতে হবে যে ওই ব্রিডের যে একটা স্ট্যান্ডার্ড ওয়েট আছে, ওজন আছে, এর সাথে যেন তার খাপ খায় বা থাকে আর কি। এর কমে হলে বাদ দিব। পাঠা যত ভালো হবে, যত শক্তিশালী হবে, পাঠা যত স্ট্রাউট বা গাট্টা গুট্টা হবে, পাঠার এপিয়ারেন্স অর্থাৎ দেখতে যত চকচকময় হবে, এবং প্যারাসাইট থেকে শুরু করে, একটু প্যারাসাইট থেকে শুরু করে যত দর্শনীয় হবে, এই পাঠার পারফরমেন্স তত ভালো হবে। রোগবালাই তো অবশ্যই থাকবে না, এটা আপনাদের চেক করে নিতেই হবে। এবং ওই প্রথম যে কথাটা বললাম, যে বডি কন্ডিশনিং একটা স্কোর আছে, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তারা একটা স্কোর করে, একটা নাম্বার দিয়ে একটা স্কোর করে, যে সামনের অংশ, মাথার অংশ, সব অংশ মিলিয়ে যে কত থাকে, এটা এক্সপার্টরা অবশ্যই চিনতে পারবে। তো যারা ব্রিডিং ফার্ম করবেন, অবশ্যই একজন অভিজ্ঞ, যারা এই বিষয়ে এক্সপার্ট, যারা ব্রিডিং বাক নিয়ে কাজ করে, এদের মাধ্যমেই একটা ভালো পাঠা সিলেকশন করবেন। এটা হচ্ছে বেসিক জিনিস। আর ভালো পাঠি বা ছাগি সিলেকশনের ক্রাইটেরিয়া কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ক্রাইটেরিয়া আমরা যেটা বলি, আমরা অনেকেই বাদ দিই, যেটা হচ্ছে একটা গাভীর কথা বলি, আমি উদাহরণ দিই, পরে আমি ছাগির কথা বলি। দাঁড়ান, আমার এটা দেন একটু, 1 মিনিট। যেটা হচ্ছে যে একটা গাভী দুধ দেয় আপনার 15 লিটার বা 20 লিটার ধরেন, কিন্তু গাভীটা দেখা গেল বছর বছর বাচ্চা দেয় না। আরেকটা গাভী ধরেন দুধ দেয় 8 লিটার। গাভীর একটা বৈশিষ্ট্য হলো সে প্রত্যেক বছর বাচ্চা দেয় বলতে গেলে, অথবা জিনিসটা আপনার বাচ্চাদের রেগুলেটরি আছে। আপনি কোনটা সিলেকশন করবেন রাসেল ভাই? আপনার মতে, আপনার অভিজ্ঞতায় কোনটা বলে? একটা দুধ প্রোডাকশন বেশি কিন্তু বছর বছর বাচ্চা দেয় না, আরেকটা দুধ প্রোডাকশন কম বাট বছর বছর বাচ্চা দেয়। যেটার বাচ্চা বেশি হবে সেটাই নেওয়া উচিত, কারণ ওটা আমার অ্যাসেট হিসেবে কাজ করবে। এক্স্যাক্টলি, এই জিনিসটা তো আমি গরুর ক্ষেত্রে উদাহরণটা কেন দিলাম, কারণ এইটা দেখি, হ্যাঁ 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 হ্যাঁ, এটা কেন হয় অনেক সময় যে মানুষ দুধ দেখে বা, জি বলুন। জি না, আমি বলতেছি যে গরুর ক্ষেত্রে তো অনেকে মিল্কটারে সেল করে দেয়, বাচ্চা নিয়ে চিন্তাই করে না, মানে মিল্কের লাভ দিয়ে চলে যাবে, কিন্তু বছর বছর বাচ্চা হলে বাচ্চাটা একটা অ্যাসেট। হ্যাঁ এক্স্যাক্টলি, কিন্তু এটা আসলে যে বললাম না, যারা আসলে লাইভস্টক বিজনেসটা আপনার মানে একটু খেয়ালের বসে করে, শখের বসে করে,
এই ভুলটা তারা করে আর কি, এবং তাদের ভুলের কারণে আমরা প্রতারিত হই। যা বলছিলাম যে ছাগির বৈশিষ্ট্য হবে এমন যেটা নিয়মিত বাচ্চা দেয় এবং বাচ্চার মর্টালিটিটা কম। ছাগলকে দেখা যায় যে চারটা বাচ্চা হলো, চারটা বাচ্চার মধ্যে দুইটা সার্ভাইভ করলো, ওই সময় দুধ প্রোডাকশনটা কম হয়, যেহেতু বাচ্চার জন্য দুধটা ভালো লাগে। ওই সময় যদি প্রোডাকশন একটু কম হয়, দেখা গেলো চারটা বাচ্চা, এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়। এবং এইটার কুফলটা আমি বলি যে এখন আমি যতদূর জানি যে চারটা বাচ্চা হলে এই বাচ্চাগুলো সার্ভাইভ করা খুবই কঠিন। এই কারণে যে যেহেতু ইনব্রিডিং এর কারণে ছাগের পারফরমেন্স কমে গেছে, ছাগের ভালো দুধ হয় না, বাচ্চাগুলো রোগাক্রান্ত হয়ে জন্মগ্রহণ করে। তো এই জন্য ইনব্রিডিংটা অবশ্যই আপনাদের মাথায় রাখা উচিত। তো ছাগির বৈশিষ্ট্য এরকমই, আমি একটু বৈশিষ্ট্যগুলো দেখাই। একটু স্ক্রিনটা একটু ইয়েতে আনেন। মানিক ভাই সাথে আমি একটু আমার মানিক ভাই আমার সাথে একটু আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করি। শিওর শিওর। এই ক্ষেত্রে এটা হচ্ছে যে আসলে মানে আমরা সাধারণত কমার্শিয়াল ফার্মে এক্সপেক্ট করি দুইটা বাচ্চাই আমরা এক্সপেক্ট করি, কারণ চারটা পাঁচটা বা একটা হলো লস, আবার চারটা হলো লস। কেন লস? কারণ মাস দুধ মাত্র দুইটাই খেতে পারবে, বাকি দুটা কিন্তু খেতে পারবে না। সো এরকম যদি আমার মনে করেন 100টা পাঠি থাকে, তখন কিন্তু আমার 400 বাচ্চা হবে। 400 বাচ্চার ভিতরে 200 বাচ্চাকে মেনটেন করতে যে লেবার কস্ট এবং এটাকে মেনটেন করা এবং এটাকে হেলদি রাখার জন্য যে পরিমাণ শ্রম দিতে হয়, তাতে আসলে কস্টিং এ পোষাবে না। সেজন্য আসলে দুইটা হওয়াটাই আমার মনে হয় বেটার। এক্স্যাক্টলি, কারণ বেশি বাচ্চা হলে যেহেতু একটা অ্যানিমেল থেকে জিনিসটা হচ্ছে, তা অবশ্যই ম্যানেজমেন্টের সমস্যা প্লাস মর্টালিটি একটু মানে বেড়ে যায়, এটি স্বাভাবিক। আচ্ছা, একটু স্ক্রিনটা একটু আনবেন দয়া করে, আমি ওই ব্রিডিং বাকের একটু বৈশিষ্ট্যগুলো একটু থিওরিটিক্যাল আমি একটু ঝালাই বলে দিই। আমার প্রেজেন্টেশনের স্ক্রিনটা একটু আনেন। হ্যাঁ শেয়ার দিছি। জি, যে দেখেন এখানে আমি একটু সংক্ষেপে বলে দিই যে প্রজনন উপযোগী ছাগলের বৈশিষ্ট্য, যেমন দেখেন বাহ্যিক বৈশিষ্ট্য, দৈহিক বৃদ্ধির হার ভালো থাকবে, গ্রোথ রেট ভালো থাকবে। যখন আমরা বলি যে পিউবার্টিতে অর্থাৎ সেক্সুয়াল ম্যাচুরিটির আসার বয়সের সময় স্ট্যান্ডার্ড ওজন, এবং তাড়াতাড়ি বলতে যে বয়স আসার কথা সেই বয়সে আসবে। জন্মকালীন বাচ্চার ওজন, দুধ ছাড়ার বয়সে ওজন, দুধ ছাড়ার পর দৈহিক বৃদ্ধির হার, এই বৈশিষ্ট্য যদি স্ট্যান্ডার্ড থাকে, ভালো থাকে, ওইগুলো আপনি প্রজননের জন্য নিবেন বা ব্রিডিং এর জন্য সিলেকশন করবেন। উৎপাদন বৈশিষ্ট্য কি? ছাগল প্রতি মাংস উৎপাদন, ব্রেসিং আউট পার্সেন্টেজ, চামড়ার গুণাগুণ, দুধ উৎপাদন, লোম উৎপাদন, লোমের গুণগত মান। পরে হচ্ছে রিপ্রোডাক্টিভ যে ক্যারেক্টারগুলো আছে, বয়সন্ধির বয়স। রাসেল ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, রাসেল ভাই এই বোয়ার গোটের মেচিউর পিউবার্টিতে অর্থাৎ মেচুরিটি আসার বয়সটা কয় মাস? নরমালি এভারেজ 5 থেকে 6 মাসের ভিতরে চলে আসে, বাট আমরা সাধারণত 10 মাস বা 40 কেজি যেটা আগে হয় সেই অনুযায়ী আমরা ব্রিডিং করাই। মিনিমাম 10 মাস হতে হবে অথবা মিনিমাম 40 কেজি ওয়েট হতে হবে। জি, তারপরে প্রথম প্রসবে ওজন, বাট আর্লি ম্যাচুরিটি চলে আসে কিন্তু আমরা ক্রস করাই না। ফিডিং ইন্টারভ্যাল, প্রতিবার গর্ভধারণের পর পাল দেওয়ার সংখ্যা, পাঠার গুণগত মান, এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনি যে আপনার ব্রিডার খামারটা তৈরি করবেন, আপনি যখন সব অ্যানিমেলে কিন্তু আপনি সেম পারফরমেন্স পাবেন না। রেকর্ড মেনটেনিং এই বিষয়ে চলে আসে। আপনাকে অবশ্যই প্রত্যেকটি অ্যানিমেলের জন্য আলাদা আলাদা রেকর্ড মেনটেন করতে হবে। কখন সে প্রথম বাচ্চা দিল, প্রথম বাচ্চার ওজন কত, ওই বাচ্চার গ্রোথ রেট কত, কখন সে দুধ ছাড়লো, দুধ ছাড়ার পরে তার ওয়েট কত, এইগুলো কিন্তু আপনাকে রেকর্ড রাখতে হবে। ব্রিডিং ফার্ম মানেই হচ্ছে আপনার পুঙ্খানুপুঙ্খ সূক্ষ্ম রেকর্ড আপনাকে মেনটেন করতেই হবে। তারপর দেখেন ব্রিডিং সিলেকশন অফ ব্রিডিং বাগ, অর্থাৎ প্রজনন উপযোগী পাঠা নির্বাচন। এটা একটু বলে নিই। পাঠার বয়স কমপক্ষে 12 মাস বা তার বেশি হতে হবে। পাঠা শারীরিকভাবে সুস্থ, এটা সবাই আপনারা জানেন, তারপর একটু বলে নিই। শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ নিখুঁত হবে, এবং যে জিনিসটা বলো দেখেন, পাঠা রুক্ষ আক্রমণাত্মক সৌর্যবীর্য অধিকারী হবে। ওভার প্রোটেক্টিভ পাঠা থাকে, এবং অনেক পাঠা কিন্তু হিংস্র ভাবে থাকে, এগুলো কিন্তু আসলে ভালো আমাদের জন্য। এবং পেডিগ্রি ইনফরমেশন, যেটা যে পাঠার পিতামাতার অধিক উৎপাদন রেকর্ড থাকতে হবে। যে পাঠাটা আপনি দিয়ে ব্রিডিং করাবেন তার প্যারেন্টস কি আপনার ভালো হতে হবে, বা তার রেকর্ড আপনার জানতে হবে। পাঠার অন্ডকোষ বড় এবং সুগঠিত হবে, পেছনের পা মজবুত শক্তিশালী হবে, অবশ্যই সকল প্রকার সেক্সুয়াল ডিজিজ ফ্রি থাকতে হবে। আর ছাগিটা ওরকমই, ছাগির বয়স কমপক্ষে 9 মাস। দেখেন এটা একটা কিন্তু
একটা স্ট্যান্ডার্ড দেয়া আছে। আপনি দেখা গেল ব্রিড টু ব্রিডে এটা কিন্তু পার্থক্য হবে। বোয়ার গোটে যেটা হবে ব্ল্যাক বেঙ্গল সেটা একই হবে না, বা যমুনাপাড়িতে কিন্তু এক হবে না। এগুলো আপনার একটু মানে আপনার অভিজ্ঞতা অনুসারেই দেখতে হবে, বা আপনার পড়াশোনা অনুযায়ী আপনার বুঝতে হবে যে আসলে কোনটার ম্যাচিউরেট কোনটা, কোনটা পিবডিতে আগে আসে। জি, এখন স্ক্রিনটা অফ করতে পারেন। হ্যাঁ, তা প্রজনন উপযোগী যখন আপনারা পাট। তো হ্যাঁ জি যেটা বলুন। হ্যাঁ হ্যাঁ, তো যেটা বলতেছি যে আসলে হ্যাঁ, এই সিলেকশন ব্রিডিং ছাড়া আসলে ফার্ম করাটা ডিফিকাল্ট। বিশেষ করে যারা ফার্ম করবেন তাদের প্রতি বছরই একটা সার্টেন লেভেল পর্যন্ত এনিমেলকে আসলে কাল করা দরকার। তো কাল না করলে না আপনার ইনভেস্টমেন্ট লস হবে, কারণ আপনি বসা বসে খাওয়াচ্ছেন, পার্টিটা ঠিক মতো হিটে আসবে না টাইম টু টাইম। আপনার যেগুলো হিটে না আসবে, যেগুলোর প্রবলেম হবে, ফ্রিকোয়েন্টলি প্রবলেম হচ্ছে, বিভিন্ন ধরনের রোগ বালাই হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, দুর্বল, এই ধরনের ছাগলগুলোকে আসলে প্রতি বছর আপনাকে একটা লিস্ট করে কাল করতে হবে, যেগুলো বাচ্চা প্রোডাকশন ক্ষমতা কম, ফার্টিলিটি কম, এগুলোকে। সো এই সিলেকশন প্রসেসটা আসলে খুব জরুরি একটা খামারের জন্য। এটা দিয়ে শুরুতে মনে হবে যে আমরা আসলে লসে আছি বা আসলে কি রেজাল্ট হবে বুঝতেছি না, কিন্তু আসলে এটা লং টার্ম প্রসেস। যে কেউ ব্রিডিং ফার্ম করেন বা মিট প্রসেসিং ফার্মই করেন, অ্যাটলিস্ট 5 বছর আপনাকে টাইম দিতে হবে। যদি মনে করেন যে আজকে শুরু করে কালকে লাভ হবে, তা হবে না। তো এই প্রসেস গুলো মেনটেন করা, রেকর্ড কিপিংটা খুব জরুরি ফার্মিং এর ক্ষেত্রে। রেকর্ড কিপিং ছাড়া আসলে একটা পর্যায়ে জিরো হয়ে যাবেন, পুরো এই টাইমটাই লস হবে যদি আপনার টাইম মেনটেন প্রপারলি রেকর্ড কিপিংটা না করেন। জি, হুম, অনেক চমৎকার ভাই। দুটো টার্ম। আসলে এটা আমি একটু বলি, এটা একটু মানে ওই একজন এনিম্যাল জেনেটিস্টের দৃষ্টি থেকে বলি যে সিলেকশন এবং কালিং কেন গুরুত্বপূর্ণ। সিলেকশনের সঙ্গে আমি সবাই জানি যে আমি যে হুম, অ্যানিম্যালটা সিলেক্ট করব অর্থাৎ ব্রিডিং এর জন্য তাকে বলে সিলেকশন। আর যেটা আমার ব্রিডিং এর উপযোগী না, যেটা দিয়ে আমার ব্রিডিং এর অবজেক্টিভটা ফুলফিল হবে না, সেটাকে আমরা কালিং করে দিব। এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। অর্থাৎ এমন না যে আপনি বছরের একটা সময় যখন কুরবানির সময় আপনি আপনার কিছু ছাগল বিক্রি করে দিলেন, আবার কিছু ছাগল, ওরকম না। এটা আপনার একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি যখন দেখবেন যে অ্যানিমেলটার ছাগলটার আপনার পারফরমেন্স খারাপ হচ্ছে, রোগবালাই, ওই যে ভাই যেটা বললো রোগবালাই বেশি হচ্ছে, আপনার গ্রোথ রেট কম হচ্ছে, আপনি এটাকে সাথে সাথে কালিং করে দিবেন। কালিং করার পর ইচ্ছা করলে আপনি নতুন একটা স্টক বা নতুন একটা আনতে পারেন। আবার অন্যদিকে যেটার পারফরমেন্স ভালো পাচ্ছেন, অর্থাৎ গ্রোথ রেট ভালো, সঠিক সময়ে হিটে আসছে, রোগবালাই কম হচ্ছে, একদম বলতে গেলে ব্রিডিং এর উপযোগী, এটা দিয়ে আপনি ব্রিডিং কার্যক্রম চালাই যাবেন। এটি হচ্ছে নিয়মটা। আপনাদেরকে বুঝতে হবে যে সিলেকশন এবং কালিংটা কন্টিনিউয়াস প্রসেস। আচ্ছা, পরবর্তী যে কথাটা আমি বলবো যে ওই ফাইনাল আউটপুটটা, অর্থাৎ আপনি সব ঠিক করলেন, আপনি এনিম্যাল পেয়ে গেছেন, প্যারেন্টস পেয়ে গেছেন, আপনি পাঠা পেয়েছেন, পাখি পেয়েছেন, ছাগি পেয়েছেন। এখন আপনাকে মেটিং, এই মেটিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমি দুটা কথা বলি, ব্রিডারের ক্ষেত্রেও বলি, নর্মালের ক্ষেত্রেও বলি। আমি আপনাদেরকে, আমি প্রথমে আপনারা যারা বাড়িতে ব্ল্যাক বেঙ্গল গোট পালেন বা একটা দুটো ছাগল পালেন, এদের একটা পরামর্শ আমি দেই, যদি সম্ভব হয় এটা পালন করুন আপনারা। আপনারা নর্মালি আপনাদের ছাগি যখন গরম হয়, আপনারা এলাকায় যে বাড়িতে পাঠা পাওয়া যায়, অথবা আমাদের যে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র আছে সরকারি, 21টা জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, ওইখানে কিন্তু পাঠা আছে, মূলত ওইখানে আপনারা নিয়ে যান। আমরা কিন্তু পাঠাগুলা 2টা বছর পরে পরে আমরা কিন্তু চেঞ্জ করি। অর্থাৎ যেমন আমি বরিশাল জেলায় ছিলাম, 2 বছর পরে পরে সেই পাঠাগুলো আমরা অন্য একটা জেলায় দিয়ে দিই, দেওয়ার পর নতুন পাঠা নিয়ে আসি। এর কারণটা আমরা কি, যাতে করে আমাদের ইন ব্রিডিংটা কম হয়, অর্থাৎ বাবার সাথে মেয়ের, দাদার সাথে নাতির যে মিটিংটা না হয়, এটা করি। তো যদি আপনারা এটা আপনার এলাকায় না করতে পারেন, অন্তত পক্ষে আপনারা যে কাজটা করতে পারেন যে ধরেন আপনি আপনার এলাকায় এক বাড়িতে পাঠা দিয়ে ক্রস করায় নিয়ে আসছেন, মিটিং করায় নিয়ে আসছেন আপনার ছাগিটাকে, ছাগির একটা বাচ্চা হয়েছে, ফিমেল বাচ্চা বা ছাগি হয়েছে, ছাগি হয়েছে। তো এইটা যখন আবার আপনার হিটে চলে আসবে, আপনি তখন সর্বাত্মক চেষ্টা করবেন ওই বাড়িতে না গিয়ে একটু দূরবর্তী এলাকাতে, অর্থাৎ আপনার বাড়ির 1 কিলোমিটার দূরে একটা একজন পাঠা দিয়ে পাল দেয়, 2 কিলোমিটার দূরে আরেকটা গ্রামে আছে, আপনি কষ্ট করে হলেও ওই গ্রামে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আপনার ছাগিটাকে ওইটা দিয়ে পাল দিয়াবেন। এতে করে ইনব্রিডিং এর পারফরমেন্সটা কমে যাবে বা পার্সেন্টেজটা কমে যাবে। ছাগির যে বাচ্চাটা হবে, আপনি তুলনামূলকভাবে ভালো একটা বাচ্চা পাবেন। এই কাজটা আপনারা যারা ওই বাড়িতে ছাগল পালেন, এই কাজটা আপনারা করার চেষ্টা করবেন। আর ব্রিডার ফার্মে তো ইনব্রিডিং হওয়ার সুযোগই নেই, রেকর্ড মেনটেন করা থাকবে, কোনটার পিতামাতা কোনটা, কোনটার নাতি, সব কিছু কিন্তু রেকর্ড থাকে। তো এইখানে আসলে মিক্স হওয়ার সুযোগ নেই।
যারা এই ব্যাপারটা রাখবেন। বর্তমানে আসলে রাসেল ভাই প্রযুক্তি অনেক আগে যাচ্ছে, রেকর্ড কিপিংটা কিন্তু এখন অনেক মডার্নাইজেশন হয়ে গেছে, মানে আধুনিকায়ন হয়ে গেছে। এখন রেজিস্টার ভিত্তিক না, এখন কিন্তু আপনিও জানেন যে কম্পিউটার ভিত্তিক হয়ে গেছে, অনেক আপডেট। হুম তো হুম। এই প্রযুক্তিগুলো আপনাদের ইউজ করে এখন জানতে হবে অন্তত। এখন কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ পাওয়া যায়, অ্যাপ। হ্যাঁ হ্যাঁ, অ্যাপস পাওয়া যায়, অনেক ধরনের অ্যাপস অ্যাপ পাওয়া যায় ডেভেলপ। অনলাইনে, এই অ্যাপ দিয়েও আপনি রেকর্ড কিপিং করতে পারেন। হ্যাঁ, আপনারা অনেক সার্ভিস দেয় বিদেশে, এটা আছে মূলত তো সার্ভারে এগুলো তারা আসলে জরুরি, রেকর্ড কিপিং ছাড়া সম্ভব না। রেকর্ড কিপিং ছাড়া সম্ভব না। তো ফাইনাল হুম। কথাটা যেটা ব্রিডার ফার্মের, আপনি প্যারেন্টস, দুইটা প্যারেন্টসকে, অর্থাৎ প্যারেন্টসকে আপনি মিটিং করার পরে যে বাচ্চাটা পাবেন, দেখা গেল এই বাচ্চার আপনার একটা গ্রোথ রেট পেলেন, ধরেন এটা হচ্ছে F1 প্রথম প্রজনী আর কি, ফার্স্ট জেনারেশন যদি L1, ধরেন এইটার আপনি 6 মাসে গ্রোথ পেলেন আপনি 20 কেজি। এখন আপনার টার্গেটটা হচ্ছে যে 6 মাসে আমার 30 কেজির ই করতে হবে, টার্গেট নিতে হবে। তো তখন আমরা করি কি, বা তখন সায়েন্টিস্ট বা ব্রিডাররা কি করে, আপনার ওই স্টকের মধ্যেই 20 কেজির উপরে যার 6 মাসে গ্রোথ রেট হয়, তাকে দিয়ে আমরা মিটিং করাই। আসলে এই প্রসেসটা টেকনিক্যাল প্রসেস, এইটা কি আজকে আমি ভেতরে ঢুকবো এই ব্যাপারটা বলবো, নাকি রাসেল ভাই এটা স্কিপ করে সহজে বলে দেবো সংক্ষেপে? সহজে বলে দেন, কারণ কি মানে আমাদের তো টাইমের ব্যাপার আছে এবং অনেকে বুঝবে না, অনেকে নতুন তো জি ডিটেলটা বুঝবে না, জি। সহজে বলে দেন। আচ্ছা, সহজে যে জিনিসটা হচ্ছে যে আমরা আমাদের ব্রিডার ফার্মের ছাগল এবং ছাগি, অর্থাৎ পাঠা এবং ছাগিদেরকে এমনভাবে কন্টিনিউয়াস মিটিং করাবো যাতে করে আমি ধীরে ধীরে গ্রাজুয়ালি এর পারফরমেন্সটা, এইখানে পারফরমেন্স বলতে মাংস উৎপাদনটা আমার 6 মাসে 30 কেজির মতো হয়ে যায়। এই জন্য আমাদের একটাই হচ্ছে, বা আমরা দুটো টুলস বলি আর কি, সায়েন্টিফিক আছে দুটো টুলস আছে, একটা হচ্ছে সিলেকশন আর একটা হচ্ছে ক্রস ব্রিডিং। কথাটা খেয়াল করেন, ক্রস ব্রিডিং কথাটা কিন্তু অনেকে মনে করবে যে এই দুইটা ব্রিডিং এর ক্রস, আসলে এখানে আমি দুইটা ব্রিডিং এর ক্রস বোঝাচ্ছি না। ক্রস জব। আমি যেটা বোঝাচ্ছি যে, আর শব্দটা আসলে আউটব্রিডিং আমরা বলি, অনেকে ক্রস ব্রিডিং বলে। আউটব্রিডিং শব্দটা মানে আমি প্রথমে কি বললাম, প্রথমে আমি যেটা বললাম যে ইনব্রিডিং মানে হচ্ছে রক্তের সম্পর্কের কারোর সাথে মিটিং, আর আউটব্রিডিং হচ্ছে রক্তের সম্পর্কের বাইরে কারোর সাথে মিটিং, আউটব্রিডিংটা। তো আপনি ধরেন বোয়ার গোটের একটা ব্রিডার ফার্ম করছেন, যেখান থেকে আপনি বোয়ার জাতের ভালো মানের পাঠা এবং ভালো মানের ছাগি তৈরি করবেন। আপনি তো এখানে অন্য কোনো জাত ইন্ট্রোডিউস করতে পারবেন না। আপনি যদি এখানে যমুনাপাড়ি ইন্ট্রোডিউস করেন এর সাথে, তাহলে এটাকে ক্রস ব্রিডিং হয়ে যাবে, অর্থাৎ দুইটা জাতের মধ্যে ব্রিড হয়ে যাবে। আপনাকে করতে হবে কি, বোয়ার জাতের মধ্যে যেগুলো মধ্যে কোনো রিলেশন নাই, রক্তের সম্পর্ক নাই, এদের সাথে আপনার মিটিং করতে হবে। তাহলে কি হবে, দুইটা ভিন্ন রক্তের সংশ্লেষণ ঘটবে, ঘটার পরে প্রজনিটার পারফরমেন্স বেড়ে যাবে। তো আমরা ব্রিডার ফার্মে মূলত এই এই প্রসিডিউরটা ফলো করি আর কি। অর্থাৎ রক্তের সম্পর্ক নাই এমন পাঠা এবং এমন ছাগিদের মধ্যে আমরা মিটিং করাই, এবং এদের মধ্যে যেগুলো বেস্ট, বেস্ট পাঠার সাথে বেস্ট পাঠি বা ছাগির আমরা মিটিং করিয়ে আমরা ধীরে ধীরে এর পারফরমেন্সটা উন্নত করি। এটা ডেইরির ক্ষেত্রে বলি আর হচ্ছে মিটের ক্ষেত্রে বলি, সিস্টেমটা একই। মানে মানিক ভাই এখানে একটা জিনিস অ্যাড করতে চাই, একটা জিনিস জি একটা একটা জিনিস অ্যাড করতে চাই। আপনারা যারা নতুন খামারি তারা কখনোই এক ফার্ম থেকে পাঠা এবং পাঠি কিনবেন না। পাঠি যদি এক ফার্ম থেকে কেনেন, পাঠা অবশ্যই আর এক ফার্ম থেকে কিনবেন, কারণ কোনো যাতে পসিবিলিটি না থাকে লাইন ব্লাড লাইন সেম হওয়ার। এই জন্য সো পাঠাটা আলাদা ফার্ম থেকে কিনবেন আর পাঠি কিনবেন অন্য ফার্ম থেকে। জি জি, এটা এবং অবশ্যই জি। অবশ্যই আপনাদেরকে যে কথাটা আমি সবসময় বলি, এটা এখন অনেক খাবার ইনভলভ বা সচেতন, রেকর্ড মেনটেনিং। আপনি কষ্ট হলেও ছোট্ট একটা কাগজ অন্তত লিখে রাখেন। আপনি ওই ইয়ার বা ইয়েতে আপনি নাই করেন, টেকিং না করেন, একটা পাঠা সম্বন্ধে তথ্যটা লিখে রাখেন। যখন পাঠা বা ছাগিটা সেল করবেন, ওই কাগজটা, আমাদের একটা ফরম্যাট আছে, আমাদের ডিএলএস ফরম্যাট আছে, আমারও একটা ফরম্যাট করা আছে। আপনি যখন সেল করবেন ওই তথ্যটা দিয়ে দিবেন, দেখবেন আপনার এই অ্যানিম্যালটার ভ্যালু আরো বেড়ে যাবে, যেহেতু রেকর্ডটা আছে এটার বাবা কোনটা, এটার মা কোনটা ছিল, মায়ের প্রোডাকশন কেমন ছিল, মায়ের গ্রোথ রেটটা কেমন ছিল। এগুলোতে আপনারা যদি যারা কমার্শিয়াল ভাবে ব্রিডার ফার্ম করতে চান, এটা খুবই জরুরি। তারপরে কখনোই রেকর্ডটা মিস করবেন না, রেকর্ডটা মেনটেন করার চেষ্টা করবেন। যা বলছিলাম, তো দেখা যাবে 5-6 বছর পরে আপনার এমন একটা অ্যানিম্যাল তৈরি হয়ে গেল, যে অ্যানিমেলটা আপনার 6 মাসে আপনার 30-40 কেজি হয়ে যাচ্ছে ওয়েট। এরপর আপনি কি করবেন, এইটা ডিসেমিনেট করবেন, অর্থাৎ এইটা আপনি ছড়াই দিবেন। ধরেন আপনার বাড়ি হচ্ছে বাগেরহাট জেলা, আপনার খামারটা হচ্ছে বাগেরহাট জেলাতে আছে, আপনি ব্রিডার ফার্মের একজন মালিক, আপনি একজন ব্রিডার, অ্যানিমেল ব্রিডার।
আপনি এই পাঠাটা ইচ্ছা করলে আপনি এখন দিয়ে দিবেন বাগেরহাটে, বাগেরহাট বাদ দিয়ে অন্য একটা জেলায় আপনি দিলেন, কিন্তু শর্ত একটাই, কোনো পাঠা নর্মালি আমরা বলি যে একটা জায়গাতে 2 বছরের বেশি আমরা সার্ভিসে লাগাই না। অর্থাৎ 2 বছরের বেশি কেন লাগাই না, 2 বছর পরে কেন আমরা অন্য অন্য জেলা বা অন্য উপজেলা বা অন্য একটা এরিয়াতে নিয়ে আসি, কারণ হচ্ছে ওইটার বাচ্চাটা, ওই পাঠার বাচ্চাটা 2 বছর পরে কিন্তু আবারই প্রজননক্ষম হয়ে যায়, ব্রিডিং স্টেজে পৌঁছে যায়। পৌঁছে গেলে কিন্তু ওইটার সাথে আপনার ব্লাডটা ইনব্রিডিং হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমরা 2 বছরের বেশি আমরা রাখি না। তো এই হচ্ছে সহজ ভাষায় আপনার একটা ব্রিডার ফার্মের কী কী করণীয় হওয়া দরকার আর কি। আপনি টার্গেট নেবেন, আপনি গোল সিলেকশন অবজেক্টিভ নেবেন, একটা গোল সিলেকশন করবেন, এরপর আপনি আপনার নতুন নতুন জাত আনবেন বা আপনি যে জাতের ব্রিড পালতে চান তা আনবেন। এরপর এদের মধ্যে কন্টিনিউয়াস মেটিং করাবেন। মেটিং করার পরে আপনি যে লাস্ট ফিনিশিং যে ফাইনাল যে প্রোডাক্টটা পাবেন এইটা আপনি আস্তে আস্তে ছড়াই দিবেন, তবে তাও হচ্ছে কন্ট্রোলড ওয়েতে। কন্ট্রোল ওয়েটা কেমন, যেমন এই যে আমরা এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে ব্রয়লার ফার্মের আপনার যে বাচ্চাটা আছে আমরা যেটা পাই, ব্রয়লারটা, সাদা ব্রয়লারটা, এটা কিন্তু ইউনিসেক্স, অর্থাৎ এটা কিন্তু আপনার ব্রিডিংয়ের কোনো এটারই নাই, ক্ষমতা নাই। তো ছাগলের ক্ষেত্রে আমরা তা করবো না। ছাগলের ক্ষেত্রে আমরা কি করতে পারি, আপনি ধরেন কুরবানি উপলক্ষে আপনার একটা ফার্ম দিয়েছেন 6 মাস আগে, কুরবানির 6 মাস আগে, আপনার তো সেখানে ব্রিডিং কার্যক্রম চালানোর কোনো দরকার নেই। আপনি যেটা করতে পারেন যে আপনি পাঠা এনে অথবা ছাগি এনে যদি হয় আপনার, আপনি ক্যাস্ট্রেশন করে দিতে পারেন। রাসেল ভাই, এই ব্যাপারটা আমি গত একটা লেখায় বলেছিলাম, আপনি মনে হয় দেখেছিলেন লেখাটা, যে এই একটা এলাকায় অন্য জাতের যাতে করে সংশ্লিষ্ট না হতে পারে, আমরা কিন্তু বাড়ি গিয়ে গিয়ে ক্যাস্ট্রেশন করার একটা কিন্তু সিস্টেম আমরা রাখছি বা আমরা চিন্তা ভাবনা করছি। ধরেন আপনার এলাকায় আপনি বরগুট বা ওই যমুনাপুরি আছে বা ব্ল্যাক বেঙ্গলে ভালো জাতের ছাগল আছে, এখন একজন ধরা যাক যমুনাপুরি যে ক্রস করাইয়া জাতেরটা আমার একটু সংশ্লেষণ করে দিল, তো আমরা কিন্তু এটা প্ল্যানে রাখছি, সামনে ইনশাল্লাহ এটা কার্যকর হবে যে অনাকাঙ্ক্ষিত মেলগুলো, অনাকাঙ্ক্ষিত পাঠাগুলো আমরা ক্যাস্ট্রেশন করাই দিব আর কি, এটা একটা নিয়ম। তবে যাই হোক, সংক্ষেপে যদি বলি, মূলত ব্রিডার ফার্মের টার্গেট এইটাই, একটা অবজেক্টিভ ধরে আগাবেন, 3-4 বছর সময় নিয়ে আপনি একটা ভালো মানের একটা স্টক বলি শব্দটা আমি, স্টক তৈরি করবেন। রাসেল ভাই, এবার আপনি একটু আপনার ম্যানেজমেন্ট নিয়ে একটু বলতে পারেন। জি, ম্যানেজমেন্ট নিয়ে একটু বলতে পারেন আপনি, যেহেতু ওই ব্রিডার ফার্মের মানিক ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি একটু ব্রিডিং ফার্মের ম্যানেজমেন্ট সিস্টেমটা একটু বলতে পারেন এখন। জি, আচ্ছা, আমি আসলে এখানে আমি একটা জিনিস দেখাইতে চাচ্ছি সবাইকে, সেটা হলো যে আপনার এই বিষয়টা নিয়ে আমি একটু মানে একটা ধারণা দেওয়ার জন্য সবাইকে, যে আসলে একটা জাতকে কিভাবে মানুষ ওরা ডেভেলপ করছে। আমি একটা জাস্ট বইয়ের কিছু ডকুমেন্টস আছে, সেগুলো আমি একটু শেয়ার করব, যে একটা দেশ একটা জাতকে কিভাবে ডেভেলপ করে কি লেভেলে নিয়ে আসছে। সো আমি এখানে যেটা দেখাবো সেটা হলো বোরগোটের যে অ্যাসোসিয়েশন আছে ওদের এখানে একটা ডকুমেন্টেশন করেছে যে বোরগোট এই অবস্থা কিভাবে আসলো। এটার উপরে আমরা ডিটেল দেখাবো যে কিভাবে হলো এটা। সো যেটা হচ্ছে যে ওরা ওরা যেটা করছে সেটা হলো সো এটা হলো সাউথ আফ্রিকার বইয়ের বুক। ওদের প্রতি বছর একটা করে ইয়ে বের হয়, আর্টিকেল বের হয়। তো ওরা যেটা করছে দেখেন, আমি একটা জিনিস দেখাই এখানে, সিম্পল, সবাই যদি দেখেন, এই যে দেখেন ওদের প্রথমে যে গোটটা আসছে সাউথ আফ্রিকাতে, দেখেন যে এই যে উপরে যে সাদা কালো যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হলো প্রথম জেনারেশনের বইয়ের গোট ছিল এইরকম দেখতে। জাস্ট তার নিচেই দেখেন ওদের ডেভেলপমেন্ট, নতুন যে মডার্ন যে একটা বাঘ কিরকম হওয়া উচিত, দেখেন নেকটা কিরকম লম্বা এবং বডি রেশিও, পা যেমন হাইট সেম লেন্থ অনুযায়ী লেন্থের রেশিও, সেই এসপেক্ট রেশিওটা ব্যালেন্স বাঘ যেটাকে বলে। সো আগের একটা লুক দেখেন আর এখনকার একটা লুক দেখেন। সো এটা হলো কি একটা ফার্মের প্ল্যানিং, যে আমি আমার ফিউচার এনিমেল গুলো কিরকম হওয়া উচিত, কোন প্যাটার্নের হওয়া উচিত, এটা কি মিটের জন্য বেস্ট হবে নাকি না কোন পারপাসে ইউজ করবো, সেগুলো আসলে এনশিওর করে আসলে ওরা জাতগুলো ডেভেলপ করে। সো দেখেন যে ওরা কতটুকু ডকুমেন্টেশন করেছে যে একটা বাঘ কিরকম হওয়া উচিত এবং এর মাথার শেপ কিরকম হওয়া উচিত, যেমন কার্ভ, তারপরে
দেখেন যে ওর লুক অ্যান্ড ফিল, যেমন দেখো আমার মনে হয় যে আমাদের খামারে যদি এরকম মেনটেন করতে পারি, তাহলে একটা পর্যায়ে গিয়ে আমরা কিন্তু এরকম প্রেসাইজলি একটা এনিমেল তৈরি করতে পারবো নিজেদের জন্য। সো দেখেন যে ওদের আডারে দেখেন যে শেপ গুলো মেনটেন করা, যে 3টা 4টা টিট থাকে যেগুলো, ওগুলোকে বাদ দিচ্ছে এবং ওদেরকে সিলেকশন করতেছে জাস্ট অনলি 2টা টিট যাতে থাকে, এক্সট্রা গুলোকে বাদ দিচ্ছে। এইভাবে সিলেকশন করে করে কিন্তু ওরা আস্তে আস্তে ওদের জাতটাকে ডেভেলপ করে এই অবস্থা নিয়ে আসছে। এই যে দেখেন এখনকার মডার্ন এনিমেল এবং আগের এনিমেল গুলোতে ডিফারেন্স গুলো দেখলেন। তো যেটা হচ্ছে যে ওরা ওরা যে অ্যানিমেল গুলো সিলেক্ট করার প্রসেস গুলো দেখেন, সিলেকশনের যে কথাটা বলছেন যে একটা অ্যানিমেলের কিরকম দেখতে হওয়া উচিত। সো এখানে দেখেন যে একটা পারফেক্ট ফিমেল, এ কিন্তু ব্যালেন্স ফিমেল, এবং এর মাথার শেপ, গলার লেন্থ, তারপর বডি লেন্থ, হাইট, গ্রিথ, এগুলো সবগুলো কিন্তু ওরা মেনটেন করে একটা ব্যালেন্স অ্যানিমেল তৈরি করার চেষ্টা করে। এবং সেক্ষেত্রে দেখেন যে ওরা হর্ন থেকে শুরু করে মাথার শেপটা কিরকম হওয়া উচিত, তারপর আপনার চোখ এবং সামনের ফেসটা কিরকম হওয়া উচিত, কানগুলো কিরকম হওয়া উচিত, এইগুলো বলতে ডিটেলস চলে আসে। দাঁতটা কিরকম হওয়া উচিত, যে আপনি যে বলেন যে তোতাপুরি বা আপনার যে এই যে জয়ের যে ইয়েগুলো আছে, এরা কিন্তু প্রত্যেকটা, আমি যতগুলো গোট ফার্ম দেখছি সবগুলোর ভিতরে কিন্তু গোটের যত আর্টিকেলস আছে বলে যে এই যে ডিফর্মেশন যে ইয়েটা, এই জটা যে প্রপারলি ফর্মেশন না হলে খাইতে সমস্যা হবে, বিভিন্ন ধরনের সেলফ ডিপেন্ডেন্ট হতে পারবে না। এই ধরনের জিনিসগুলো কিন্তু ওরা তথ্যগুলো তুলে ধরছে। সো আমরা কিন্তু অনেক কিছু জানি না, এই জিনিসগুলো আসলে জানা খুব জরুরি। যে একটা এনিমেলের নিচের ঠোঁটটা যদি বাইরে চলে আসে, তাহলে কিন্তু সে নিজে থেকে ঘাসটা খেতে পারবে না। আবার যদি বেশি ভিতরে ঢুকানো থাকে তাহলেও খেতে পারবে না। ইভেন ওরা মার্কিং এর সময় এটাও দেখে যে উপরের পার্টির সাথে নিচের পার্টির ইয়েটা, দাঁতগুলো যে বসতেছে কিনা ঠিক মতো, যেটা হলো বাইট, এটা পর্যন্ত ওরা টেস্ট করে দেখে, দেখে একটা এনিমেলকে স্টার্ট রেজিস্ট্রেশন করে। সো আমাদেরও কিন্তু এই জিনিসগুলো আস্তে আস্তে যদি করতে পারে, তাহলে আমার মনে হয় যে আমরা এই সেক্টরটাকে অনেক ডেভেলপ করা সম্ভব। যেমন এই যে হর্ন গুলোকে ওরা কিন্তু প্রেসাইসলি সিলেক্ট করে করে ব্রিড করে 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 আস্তে কিন্তু একটা হর্নের একটা শেপে নিয়ে আসছে। তো ওরা কিন্তু যেভাবে চাচ্ছে টার্গেট নিয়ে, সেভাবেই কিন্তু এনিমেল গুলো তৈরি হচ্ছে। এবং দেখেন যে মার্কিং গুলো থেকে এখান থেকে কিন্তু ওরা সিলেকশন গুলো করার সময় প্রসেস গুলো মেনটেন করতে বলে, এবং সবাই কিন্তু এগুলো মেনটেন করে। সো একটা এনিমেল সিলেকশনটা যে কত ইম্পর্টেন্ট একটা ব্রিডিং ফার্মের জন্য, এটা আসলে মানে বলে বোঝানো যাবে না। এই যে দেখেন হর্নের ওয়াইডনেস, তারপরে হর্নটা কিরকম হওয়া উচিত, বেশি ক্লোজ হলে ওগুলোকে বাদ দিচ্ছে। এইভাবে করে করে কিন্তু আস্তে আস্তে ওরা ডেভেলপ করে নিয়ে আসে। এই যে দেখেন আমরা দেখি যে এনিমেল লেন্থ হলি খুব ভালো, ওরা কিন্তু যখন ব্রিডিং এনিমেল তৈরি করে তখন কিন্তু লেন্থ যে খুব বেশি, এই যে দেখেন নিচের দুটো কিন্তু খুব বেশি লম্বা লেন্থ, এটাকে বাদ দিছে। উপরের দুইটা কিন্তু শর্ট এবং বডিটা ব্যারেলটা বড়, এটাকে কিন্তু বাদ দিছে। ওরা কি করছে, ব্যালেন্স গুলোকে সিলেক্ট করছে। সো এই ব্যালেন্স এনিমেল সিলেক্ট করাটা খুব জরুরি। এই জিনিসগুলো যারা ফার্ম করবেন তাদেরকে অবশ্যই জানা জরুরি। ফিমেলের ক্ষেত্রে দেখেন যে নিচের ফিমেলটাকে বাদ দিছে, উপরের ফিমেলটাকে বাদ দিছে, মাঝখানের ফিমেলটাকে সিলেক্ট করছে, কারণ ও ওয়েল ব্যালেন্স। তো এই ব্যালেন্স গুলো জিনিসগুলো কিন্তু খুব জরুরি। এই পাঠার ক্ষেত্রে সেম। এই ডাটাগুলো মনে হয় যে আমাদের আস্তে আস্তে কালেকশন করা দরকার। এই যে দেখেন বডি রেশিও, এই যে দেখেন উপরেটা 50% দেওয়া আছে, এটা অ্যাকসেপ্টেবল, কিন্তু এটা দেখেন যে 40% হাইট আর উপরে হলো 60%, এটা করে অ্যাকসেপ্ট করতেছে না। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা খুব জরুরি, বিশেষ করে এনিমেল সিলেকশনের ক্ষেত্রে। যারা নতুন খামারি তাদেরকে অবশ্যই এগুলো মাথায় রাখতে হবে। তো এই জিনিসগুলো, এই ডাটাগুলো কিন্তু আমাদের সবাইকে রাখতে হবে। এই যে দেখেন এখানে লাইনগুলো কিরকম হওয়া উচিত, উপরের যে লাইনটা, যে দেখেন ম্যাক্সিমাম আমরা দেখি যে ইন্ডিয়া থেকে যে পাঠাগুলো আসে, ওদের কিন্তু পিছনের এই যে ইয়াটা, যেটাকে বলে আপনার আহ, আহ, এটা জাস্ট এই মানে সামনের পায়ের উপরে যে জয়েন্টটা দেখেন এখানে কার্ভ বেশি। তো এটা স্ট্রেট হলে কিন্তু স্ট্রেংথটা বেশি পায়। ম্যাক্সিমাম এনিমেল কিন্তু এই কার্ভটা থাকে, এই কার্ভটাকে ওরা অ্যাকসেপ্ট করতেছে না। সো এই জিনিসগুলোকে আমাদেরকে সবাইকে গুরুত্ব সহকারে নিতে হবে। সো একটা এনিমেল কিন্তু একটা ফিউচার, একটা ফার্মের জন্য একটা ফাউন্ডেশন। সো এই ফাউন্ডেশনে যদি আপনি ভুল করেন, তাহলে কিন্তু বাকিটা কলাপস করবে। সো এই ব্রিডিং এর ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই জরুরি। সো আমার মনে হয় যে সবাই মোটামুটি একটা ধারণা পাবেন যে আসলে কিরকম হওয়া উচিত। এই যে লুজ এন্ড শোল্ডার লুজ হলে কি করতে হবে, তারপর হলো আপনার মনে করেন যে ব্যাকলেগটা কিরকম হওয়া উচিত। আপনার দেখেন বেশি স্ট্রেট হলে ওরা ওটাকে বাদ দিচ্ছে, আর বেশি কার্ভ হলেও বাদ দিচ্ছে। একটা সার্টেন লেভেলে অ্যাঙ্গেলে থাকতে হবে পিছের পাটা, যাতে কিনা এটা স্ট্রেংথ পায় ভালো। তো এগুলো অনেকগুলো জিনিস আছে যেগুলো আসলে বলতে গেলে অনেক কিছুই আছে, যেগুলো আসলে এখন বলে শেষ করা যাবে না। তো আমি এটা জাস্ট প্রথমে একটা ধারণা দিলাম যে আসলে এনিমেল গুলো সিলেকশনের ক্ষেত্রে কিরকম করা উচিত। আর নতুন খামারিদের ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলবো যে লাইক কয়টা নিয়ে ছাগল পালন করতে পারে, বিশেষ করে ব্ল্যাক যে বেঙ্গলটা? যেটা ব্ল্যাক হচ্ছে যে বেঙ্গলের আমি কথা আরেকটা একটু বলতে স্লাইড পারেন? দেখাবো, সেটা দেখাচ্ছি যে আসলে যে নতুন খামারি যারা আছে। যে ব্ল্যাক বেঙ্গল বেশিরভাগ বাংলাদেশি যারা ছাগল পালন করতে চায় তারা আচ্ছা, তো একটা ব্ল্যাক নতুন বেঙ্গলটা নিয়ে খামারি শুরু যারা করে। আছেন তারা একটা জিনিস হিসাব করেন যে একটা ফার্ম যখন করবেন। হ্যাঁ,
জি জি বলুন বলুন, পরে অনেক বলছি। ভাই। জি বলুন, আপনি বলুন, শুনছি, পরে বলি আমি। আচ্ছা আচ্ছা, যেটা হচ্ছে যে যেমন এখানে একটা চার্ট দেখানো হয়েছে যে একটা ফার্ম লস হয় কেন। হ্যাঁ হ্যাঁ, একটা ফার্মে কেন লস হয়। লস হওয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে যে লাইক ফার্মে প্রথমে আমরা যেটা করি, গুরুত্ব দিই যে বাচ্চা মারা যাচ্ছে, এটাকে আমরা এনশিওর করতে পারতেছি না। সো বাচ্চা মারা যাওয়াটাকে এটাকে এনশিওর করাটা খুব জরুরি। আদারওয়াইজ যেটা হবে যে আপনার বাচ্চাটাকে মানে মর্টালিটি সেভ করতে হবে। মর্টালিটি সেভ না করলে একটা ফার্মে কি পরিমাণ লস হয় যদি আপনারা হিসাব করি, যে একটা মা থেকে আমি 5 বছরে 22টা ছাগল পাবো, আর আমি 10 বছরে পাবো 451টা। এটা হলো সাইন্টিফিক ওয়েতে ক্যালকুলেশন করা। সো আমার কথা হলো যে আমাকে যেটা করতে হবে সেটা হলো যে এই বাচ্চাকে মানে সিকিউর করার জন্য আমাদেরকে যেই সব ব্যবস্থাগুলো করা দরকার সেগুলো খুব জরুরি। তো আমরা এই জিনিসগুলো করার চেষ্টা করি না। তো এগুলাকে মেনটেন করার জন্য আমার কিছু ফর্মুলা আছে যেগুলো আপনারা সবসময় মেনটেন করবেন। যেমন ধরেন যে ফিডিং, যে বাচ্চা হওয়ার পরে প্রথম দিকে শাল দুধ গুলা দেওয়া। প্রথম 3 দিন শাল দুধ না খেলে কিন্তু আসলে বাচ্চাগুলো মানে প্রপার স্ট্রেংথ পায় না এবং ইমিউনিটি সিস্টেম তৈরি হয় না। তারপর থেকে 4র্থ দিন থেকে আপনার 15 দিন পর্যন্ত মায়ের দুধ যদি পান তো ভালো, না পেলে যদি বাড়তি খাওয়াতে হয় মিল্ক রিপ্লেসার বা মিল্ক যেটাই বলে 350 ml করে 3 বার দিবেন, যাতে অ্যাটলিস্ট বাচ্চাটার দুধটা এনশিওর করা যায়। সবচেয়ে ভালো হয় হলো যে মার থেকে দুধটা পেলে, আর যদি না পারেন তখন এটা ব্যবস্থা করা। তারপর হলো 15 থেকে 30 দিন পরিমাণে 30 দিন যেটা হচ্ছে যে টাইমটা, এই টাইমটা আপনি ক্রিপ ফিড দেওয়ার চেষ্টা করবেন। ক্রিপ ফিডটা কেন? সাপোর্টিং হিসাবে, কারণ যখন 15 দিন পর থেকে এটা খাওয়া শুরু করবে, শুরুতে খাবে না, কিন্তু অল্প অল্প খেলেও রুমেনটা ডেভেলপ করবে, ডেভেলপ করে খাবারটা হজম করার এবিলিটি আসবে। তখন কি হবে, ও দ্রুত বাড়তি খাওয়া শিখবে। যত দ্রুত খাওয়া শিখবে তত মার থেকে আমি আলাদা করতে পারতেছি, আর আমি মার থেকে যখন আলাদা করবো তখন মা আবার তার নিজের স্ট্রেংথটা ফিরে পাবে এবং টাইম মতো হিটে আসবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখি যে 3 মাসের ভিতরে যে ছাগলের মা থেকে ছাগলকে আলাদা করতেছে না। তো 3 মাসের ভিতরে যদি আমি হিটে না এনে ওটাকে কনসিভ করাতে না পারি, তাহলে আমার মানে প্রফিটের জায়গাটা খরচটা বেশি। যেটা হচ্ছে প্রোডাকশনের একটা ঘাটতি হবে। তো প্রোডাকশন যাতে ঘাটতি না হয় এই জন্য আমার সাজেশন হলো যে আপনারা 2 মাসের ভিতরে বাচ্চা থেকে দুধ থেকে ছাড়ান, 1 মাস তাকে রিকভারি করান, দেন আপনি তাকে হিটে এনে কনসিভ করান। তো টাইম মতো যদি হিটে না আনতে পারেন আপনার ফার্মার লস হবে। তো এই জিনিসগুলোকে আপনার নতুন খামারি যারা তাদের এই জিনিসগুলোকে এনশিওর করা খুব জরুরি। তারপর আস্তে আস্তে ধরেন 31 দিন থেকে 60 ডেজ এই সময়টা দুধ আস্তে আস্তে কমায় দিবেন, 2 বেলা করে দিবেন। সাথে আপনি 100 গ্রাম 150 গ্রাম করে ক্রিট ফিট খাওয়ানো শুরু করেন, সাথে কিছু পাতা দেন, শুকনা পাতা, খড়, এগুলো দেন যাতে খাওয়া শুরু করে। এইভাবে আস্তে আস্তে ওকে উইনিং এ নিয়ে আসতে হবে, যাতে কিনা আমরা 2 মাসের ভিতরে 2 থেকে 3 মাসের ভিতরে নিয়ে আসতে পারি। আর ক্রিপ ফিট ফর্মুলার ক্ষেত্রে আমরা যেটা সাজেস্ট করি যে 50% ভুট্টা দেওয়ার কথা বলি এবং সয়াবিন খোল দিতে বলি 40%, এবং চিটা গুড় থাকবে এবং লবণ এবং চুনাপাথর এবং মিনারেল মিক্স। তো এতে যেটা হচ্ছে যে প্রোটিনটাকে আমরা এনশিওর করি। এটা এক একজন এক এক ফর্মুলা অনুযায়ী বানাতে পারেন আপনার এলাকায় যেভাবে খাবার পাওয়া যায়। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে ক্রুড প্রোটিন যেটা, ক্রুড প্রোটিনটা অ্যাটলিস্ট 19 থেকে 20% ভেতরে থাকা উচিত বাচ্চাদের জন্য, যাতে কিনা ওদের প্রোটিন পার্সেন্টেজটা ঠিক থাকে এবং গ্রোথটা ভালো হয়। আর টোটাল ডাইজেস্টিভ নিউট্রিশন থাকা উচিত 70% প্লাস। এই জিনিসগুলো যদি এনশিওর করতে পারেন, আর ফসফরাস আর ক্যালসিয়ামের যে রেশিওটা আছে 2:1 থাকা উচিত। ক্যালসিয়াম 2 ভাগ থাকলে ফসফরাস 1 ভাগ থাকবে। তো এই জিনিসটাকে আপনাদেরকে এনশিওর করতে হবে। সো আপনারা যেভাবে মানে যেই ফুডটা অ্যাভেলেবেল পাওয়া যায় সেই অনুযায়ী আপনারা ক্যালকুলেশন করলে ইন্টারনেটে এখন অনেক ইজিলি অ্যানালাইসিস করতে পারবেন যে কোনটা কত পার্সেন্ট প্রোটিন আছে, কোনটা কত পার্সেন্ট কার্বোহাইড্রেট আছে, এনার্জি আছে, এবং এগুলো হিসাব করে আপনারা এটা ফর্মুলাটা তৈরি করতে পারেন। এটা আমার ফর্মুলা দেওয়া, আমার ফার্মেরটা ইউজ করি আমি এভাবে। তো এরপর আস্তে আস্তে হলো যে উইনিং এর সময় যেটা হয় যে ম্যাক্সিমাম ছাগলে দেখি যে পাতলা পায়খানা হয়, বিভিন্ন ধরনের কোক্সিডিসিস এর প্রবলেমটা হয় কমন। বাচ্চাদের ক্ষেত্রে কোক্সিডিসিসটা বেশি হয়। সেক্ষেত্রে সালফারটা আপনারা ইউজ করতে পারেন। 4-5 দিন একটা কোর্স করায় নিলে আপনার এই কোক্সিডিসিসটা হবে না, এবং এটা দুধ ছাড়ানোর পরই করবেন যখন দানাদার খাবারটা খাওয়া শিখবে। এছাড়া যেটা হচ্ছে যে ক্রিফিটটা চলতে থাকবে, দেন আপনি যখন আস্তে আস্তে 3 মাস প্লাস হয়ে যাবে তখন আপনি ক্রিফিটটা অফ করে দিয়ে আস্তে আস্তে নর্মাল খাবার দিতে শুরু করবেন। সো বাচ্চার গ্রোথের ক্ষেত্রে আসলে 3টা জিনিস খুব এনশিওর করতে হবে: প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ক্যালসিয়াম, যাতে গ্রোথটা ঠিক থাকে, সাথে ভিটামিন মিনারেল তো থাকতেই হবে। আর ছাগলের বাচ্চাকে অবশ্যই আগের বার বলেছি যে কৃমি ডোজটার ব্যাপার তো গতবার ট্রেনিং এ বলা হয়েছে, সেগুলো মেনটেন করবেন। আর বাড়ন্ত ছাগলের ক্ষেত্রে আমরা সাধারণত এই ফর্মুলাটা ফলো করি। আর ভুট্টা যদি বেশি দেন অবশ্যই টক্সিন ব্যান্ডটা ইউজ করবেন। টক্সিন ব্যান্ড ইউজ না করলে ভুট্টার সমস্যাটা হয়, তো এই জন্য টক্সিন ব্যান্ড ইউজ করতে পারেন। আর ভুট্টা যদি কম দিতে চান সেক্ষেত্রে গম দিতে পারেন, বা যে কোনো কার্বোহাইড্রেটটা রিপ্লেসমেন্ট হিসেবে ইউজ করতে পারেন।
আর গমের ভুসিটা ইউজ করবেন কম, বিশেষ করে পাঠার ক্ষেত্রে, কারণ গমের ফসফরাসটা বেশি থাকে, যার ফলে পেশাব আটকে যায়, যে প্রবলেমটা হয়। সো ওইটার জন্য আসলে ফসফরাস এবং ক্যালসিয়াম রেশিওটা ঠিক থাকে না, যেহেতু গমের ভিতরে ক্যালসিয়ামটা ফসফরাসটা বেশি থাকে। এই জন্য আসলে অ্যামোনিয়াম ক্লোরাইড আমরা ইউজ করি। 100 কেজিতে আমরা 1.2 কেজি অ্যামোনিয়াম ক্লোরাইড ইউজ করি দানাদার খাবারে। তো এটা ইউজ করলে এই প্রবলেমটা থাকবে না। এটা আমার মনে হয় যে খাসির ক্ষেত্রে বেশি ইউজ করতে হয়, পাখির ক্ষেত্রে খুব একটা প্রবলেম হয় না। আর হচ্ছে যে এটা গেল। দেন আসতেছে হলো যে আপনারা যে শেডটা করবেন, শেডটা আসলে শুরুতে আমার মনে হয় যেটা করা উচিত যে লাইক মানে নর্মাল একটা মাচা করে বা একটা ঘরের ভিতরে আপনার কাঠের চকি ফেলে বা যে কোনো ভাবে করে মানে একটা মাচা সিস্টেম করতে হবে। করে আপনি মনে করেন যে 20টা ছাগল দিয়ে শুরু করতে পারেন। আস্তে আস্তে আপনি সংখ্যা বাড়াবেন, তখন যখন ভালো অবস্থানে যাবেন তখন আপনি বড় সেট করেন, প্ল্যানিং করে সেট করেন। ইনিশিয়ালি আপনি সব টাকা ইনভেস্ট করার কোনো মানে হয় না। আপনি 5 বছর প্ল্যান করে পার্ট বাই পার্ট আপনি যখন কনফিডেন্ট হবেন তখন আপনি ইনভেস্টমেন্টে যাবেন। তার আগে আসলে ইনভেস্টমেন্টে যাওয়াটা আসলে লস বলতে আমার সাথে অনেকেই খামার শুরু করছে, আজকে আমি বলবো যে 70 থেকে 80% খামারই বন্ধ হয়ে গেছে। এর মেইন কারণ হলো প্ল্যানিং এর অভাব। আমি আসলে কি করতে চাই এটাকে ডিসাইড করা, তারপর আমি সেভাবে প্ল্যান করে আগানো। সো আমাদের ম্যাক্সিমাম লোক এই প্ল্যানটা করে না। প্ল্যানটার ব্যাপারে আমি বারবার বলি যে প্রপার প্ল্যান করেন। আর পাঠা বা এই বয়ের জাতের ছাগল অনেকে কিনতে চায়, আমি নতুনদেরকে বলবো অবশ্যই আপনারা এই এক্সপেন্সিভ জাতে যাবেন না। আপনারা শুরুতে নর্মাল দেশি দেশি ক্রস এগুলোর ভিতরে থাকেন, এগুলো দিয়ে আগান। তারপর আপনি নিজে যখন বুঝবেন যে আপনার ছাগল মরে না, আপনি সবকিছু ঠিক মতো যত্ন নিতে পারতেছেন, আপনি কনফিডেন্ট, তখন আপনি এক্সপেন্সিভ জাতে যান। তার আগে আসলে এক্সপেন্সিভ জাতে যাওয়াটা বোকামি। আর যে কেউ খামার করতে গেলেই শুরুতে আপনি বিশাল ইনভেস্ট করে যে শুরু করবেন, তা আসলে এটা ঠিক না। আপনাকে এটা শুরু করতে গেলে আপনি ছোট ইনভেস্টমেন্ট করে করবেন, তারপর দেন আস্তে আস্তে আপনি এটাকে বাড়াবেন। আদারওয়াইজ যেটা হয় যে আপনার ইনভেস্টমেন্টে লস হয়ে যাবে। কারণ অনেকেই দেখছি যে শুরু করার বিশাল ফার্মে সেট করছে, সেট করার পরে এখন আর ফার্ম চালানোর খরচ নাই। তো এইটা যাতে না হয়। আর একটা জিনিস হলো যে আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হলো যে ফুড প্রোডাকশন নিজেদের করতে হবে। যারা নতুন খামারি করেন, এই যে নিজেরা যারা খামারি খামারি যারা নতুন ফার্ম করতেছেন, সবার আগে উচিত হলো ঘাস চাষ করা। সেটা লিগুম হোক বা সেটা যে কোনো জাতের ঘাস হোক, খাবার এনশিওর করবেন, তারপরে আপনি শেড বানাবেন, তারপর আপনার ছাগল উঠাবেন। ম্যাক্সিমাম লোক আগে শেড আগে খামার করে আগে ছাগল উঠায়, তারপরে ঘাস লাগাচ্ছে। তো যার ফলে কি হচ্ছে, আপনার কিন্তু কস্টিং বেড়ে যাচ্ছে, আপনার কিন্তু দানাদার খাবার ঘাস কিনে খাওয়াতে হচ্ছে, তো আপনার তো লস হবেই। তো এই জিনিসগুলোকে আপনাকে এনশিওর করতে গেলে অবশ্যই আমি বলবো 3 মাস আগে ঘাসটাকে এনশিওর করেন। ঘাস ঘরে আনবেন কাইটা, দেন আপনি ছাগল উঠান। ছাগল উঠানোটা বিষয় না, বিষয়টা লাগে এখন খাদ্য রেডি করেন, বাসস্থান রেডি করেন, তারপর আপনি এনিমেলটাকে ঘরে উঠান। তো এই জিনিসগুলোকে আপনারা যদি প্রপারলি টেক কেয়ার করেন, আমার মনে হয় না যেটা তো লস হবে। ছাগলের কেজি আমি এই লাস্ট 2 সপ্তাহ আগেও দেখলাম যে মানে 990 টাকা, 950 টাকা কেজি। তো ছাগলের কেজির দাম আসলে বাড়বে, বাড়বে ছাড়া কমবে না। সারা পৃথিবীতেই ছাগলের মাংস বা আমি ইন্টারন্যাশনাল মার্কেটে যেগুলো আছে, সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন বা বিভিন্ন জায়গায়, এখানে কিন্তু 1000 থেকে 1200 টাকা কেজি চলে। ইভেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিন্তু মাংসের যে দাম ছাগলের, সেই ছাগল কিন্তু কখনোই বাইপাস করে বাংলাদেশে আসবে না। যেটা ইন্ডিয়ান গরু আসে, গরু আসলে আমাদের দাম কমে যায় গরুর মাংসের, কিন্তু ছাগল কখনো ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসবে না মাংস হিসাবে। হ্যাঁ, জাত হিসাবে আসে, জাত হিসাবে আসলে দাম বেশি। তো এই জিনিসগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে। আর ছাগল হলো আমি বলবো ডিপিএস এর মতো। আজকে আমার টাকা দরকার, ছাগল বেচতে আমার 2 সেকেন্ড সময় লাগবে না, আমার লাগে না অ্যাটলিস্ট, এবং আমার মনে হয় অনেকেরই লাগে না। যদি প্রপারলি আপনি যদি গোটটা ঠিক মতো মেনটেন করতে পারেন, আপনি লাইভ ওয়েট হিসেবে সেল করে দেন, মাংস হিসেবে সেল করে দেন, কোনো সমস্যা নেই, আপনি ইজিলি সেল করতে পারবেন। ছাগল এবং ভেড়া দুইটাই মোটামুটি ভালো ডিমান্ড আছে। তবে ভেড়াটার ক্ষেত্রে মানুষ যেটা চায় যে আসলে ভেড়ার মাংস মানে ওইভাবে খায় না, ছাগলের মাংসটা যে পরিমাণে খায়। তো আমি বলবো যে ভেড়া এবং ছাগল দুটাই করতে পারেন, যার যেটা মানে বেটার মনে হয়। তবে ভেড়াটা অনেক ইজি গোটের চেয়ে, কিন্তু গোটটা একটু মানে একটু ডিফিকাল্ট এই কারণে, কারণ ওরা ব্রাউজার, ওদের মানে খাবার পদ্ধতিটা আলাদা, ওদের নিউট্রিশনটা আলাদা লাগে। ভেড়ার যেটা অতটা মানে প্রবলেম ফেস করতে হয় না। সো যার ফলে দেখবেন যে ভেড়ার রোগ বলাই কম, কারণ ওটা আসলে গরুর মতো খায়, মাঠে চড়ে খাবে, যা দিবেন তাই খাবে। এবং ওদের কোনো গ্রেজার হওয়াতে যেটা হচ্ছে যে ওর ডাইজেশনের সমস্যা নেই, ওর খাওয়া নেওয়ার সমস্যা নেই, ও যা দিবেন তাই খেয়ে ফেলতেছে। কিন্তু গোটের ক্ষেত্রে একটু ওরা মানে অনেকটা মানে সুচিবাই টাইপের, ওরা মাটির ভিতর পড়লেই খাবারটা খায় না। তো এই জন্য গোটটাকে মেনটেন করতে গেলে আপনাকে একটু প্রপারলি জেনে শুনে তারপর আগাতে হবে। আমি বারবার বলবো যে আপনারা এই লাইনে ইনভেস্ট করার আগে অবশ্যই চিন্তা করবেন। সো ইনভেস্টমেন্ট ছাড়া আসলে আগায়েন না, এবং প্রপারলি প্ল্যান করে আগাবেন।
এবং লং টার্ম ইনভেস্টমেন্ট। অনেকে বলে যে 1 বছরের ভিতরে লাভ হবে, এটা আসলে ভুল। তো আমার মনে হয় যে এটা সবারই কাজে লাগবে, যে আসলে মানে এই গাইডেন্স গুলো জরুরি। আসলে আমার মনে হয় যে আমার যেটা মনে হচ্ছে যে সবাই মোটামুটি বুঝতে পারতেছেন যে আসলে হুট করে কোনো জায়গায় ইনভেস্ট করাটা আসলে বোকামি ছাড়া কিছু না। আমি যে বিজনেসটা বুঝি সেই বিজনেসটা আমি আগাবো, যে বিজনেসটা বুঝি না সেটাকে আমি স্টাডি করব, তারপর আগাবো। যেমন আমি আমার ফার্ম শুরু করার আগে আমি লাস্ট 10 ইয়ার্স 10 বছর আমি শুধু স্টাডি করছি, ডিসিশন নিছি, দেন আগাচ্ছি। যখন আমি কনফিডেন্স হয়েছি যে না ঠিক আছে আমার এটা দিয়ে হবে, আমি বুঝতে পারছি, দেন আমি কিন্তু এখন ডিটারমেন্ট। সো এইভাবে আমি আগাচ্ছি। সো আপনাদেরকে আসলে ধৈর্য নিতে হবে, টাকা থাকলেই খরচ করাটা বোকামি। সো আগে বুঝেন তারপর আগান, এটা হলো আমার সাজেশন। আর যেটা হচ্ছে যে নতুন খামারি যারা আছেন তাদেরকে আরেকটা জিনিস বলবো যে এনিম্যাল সিলেকশনটা খুব, যেটা বলেছিলাম যে বইয়ের গোটের ব্যাপারে দেখালাম, তো এনিম্যাল সিলেকশনের ক্ষেত্রে কিছু ছবি আছে আমার কাছে, আসলে ছবিগুলো ক্লিয়ার এখানে আসতেছে না, যেটা দেখানোর চেষ্টা করতেছি। আমার মনে হয় কিছুটা দেখাতে পারবো। ভালো পার্টি সিলেকশন কিভাবে করবেন, ভালো পার্টি সিলেকশন করতে গেলে এখানে কিছু ছবি আছে, দেখাচ্ছি। এই যে পার্টিটা দেখতে পাচ্ছেন, এটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন? এই যে এখানে যে পার্টির যে ছবিটা দেওয়া আছে, সো এই পার্টিটা দেখেন যে এই ধরনের পার্টিগুলো আপনারা সাধারণত সিলেক্ট করবেন, যে যেটা গলা চিকন, পিছন সাইড ভারী, ব্যাকলেট পিছনের পা দুটার ভিতরে গ্যাপ থাকবে ভালো, এবং ওয়েল ব্যালেন্সড। দেখেন এই পার্টিটার, এই ধরনের পার্টিগুলো কিন্তু আমাদের দেশে অনেক জায়গায় পাওয়া যায় খুঁজলে, এবং খুব কমন একটা পার্টি। এই ধরনের পার্টিগুলো বাচ্চা বেশি দিবে, বাচ্চার গ্রোথ ভালো হবে, মিল্ক প্রোডাকশন ভালো হবে, এবং ফার্টিলিটিটা খুব জরুরি। যেই পার্টি দেখতে ফিমেলের মতো বেশি, সেই পার্টির প্রোডাকশন তত বেশি। আমরা অনেক সময় করি কি, মোটা তাজা দেখে পার্টি কিনি, আসলে মোটা তাজা ঘাড় শর্ট এই ধরনের পার্টিগুলো আসলে প্রোডাক্টিভিটি কম। আপনি আপনার ফার্মে খেয়াল করে দেখবেন যেসব ফিমেলের ফেমিনাল লুক বেশি, সেই ফিমেলগুলো কিন্তু আপনার প্রোডাকশন ভালো হয়। সো এই জিনিসগুলোকে আপনি সিলেকশন করার সময় অবশ্যই সিলেক্ট করবেন যে কোন ধরনের ফিমেলগুলো আপনারা নিবেন ফার্মের জন্য, আর কোন ধরনের মেইল গুলা ইউজ করবেন। মেইল গুলার ক্ষেত্রে যেটা হয় যে অনেকে পাঠা সিলেকশনের ক্ষেত্রে ভুল করে, যে ভালো পাঠা সিলেকশন করাটা যেটা, সেটা হলো এখানে আমি একটা ছবি দেখাচ্ছি। এই যে পাঠাটা দেখেন, এই পাঠাটা কিন্তু ওয়েল ব্যালেন্স পাঠা। এটা কিন্তু হাইট যে খুব বেশি তা না, মোটামুটি হাইট আছে, কিন্তু সেই রেশিওতে আপনি দেখেন যে গলা যেরকম লম্বা, বডি লেন্থ এরকম লম্বা। সেটা একটা বিটল পাঠার একটা এক্সাম্পল দিলাম। সেম থিং যমুনা পারি আছে বা অন্যান্য জাত আছে। সো এইগুলোর ক্ষেত্রে আপনি এই পাঠাগুলো সিলেকশনের ক্ষেত্রে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, বডি কনফর্মেশন। সো বডি কনফর্মেশনটা 1 নাম্বার। স্ক্রুটাম বা অন্ডকোষের যে ব্যাপারটা আছে, এটা তো মানিক ভাই বলেছেনই যে অন্ডকোষটা কিরকম হওয়া উচিত, যে ওয়েল সাইজ এবং ওয়াইড, এবং যেন এটা ফার্টিলিটি ঠিক থাকে, এই জন্য এই জিনিসগুলোকে আপনি এনশিওর করতে হবে। আর একটা জিনিস হলো যে আমরা সাধারণত প্রুভেন বাগ ইউজ করি অনেক সময়। প্রুভেন বাগ বলতে আসলে আমরা যেটা বুঝি যে প্রুভেন বাগ হলো এমন একটা বাগ যেটা দিয়ে অলরেডি বাচ্চা হয়েছে এবং বাচ্চাগুলো দেখতে বোঝা যাচ্ছে যে বাপের মতো হচ্ছে, বাপ ডমিনেট করে এবং বাচ্চাগুলো কোয়ালিটি ভালো হচ্ছে। এই ধরনের বাগগুলো কিন্তু সবসময় এক্সপেন্সিভ। আপনারা যদি পারেন প্রুভেন বাগ কিনতে পারলে বেটার, যেগুলোর বাচ্চা হয়েছে এগুলো দেখে কিনতে পারলে। কারণ একটা ফার্মে ব্রিডিং পাঠা খুবই জরুরি, এবং এই পাঠাটার উপরে আপনার একটা পাঠা রিপ্রেজেন্ট করবে। আপনার যদি 50টা ছাগল থাকে, 50টা ছাগলের নেক্সট যেন ব্যাচ ডিপেন্ড করবে একটা পাঠার উপরে। কিন্তু একটা পাঠির ক্ষেত্রে কিন্তু একটা পাঠি মাত্র 2টা বাচ্চাই দিবে, কিন্তু একটা পাঠা দিবে 50টা পাঠিতে অ্যাট লিস্ট 75টা বাচ্চা। সো 75টা বাচ্চার বৈশিষ্ট্য ডিপেন্ড করবে একটা পাঠার উপরে। যেখানে আমরা একটা পাঠি কিনতেছি ভালো, মানে একটা পাঠি যদি আমি ভালো কিনি, সেটা দিয়ে আমি রেজাল্ট যার পাবো তার চেয়ে পাঠা দিয়ে আমি অনেক বেশি পাবো। এবং ম্যাক্সিমাম লোক শেডে ইনভেস্ট না করে আমি বলবো যে পাঠায় ইনভেস্ট করেন, যেটা আপনার ফিউচার হবে, আপনার যে অ্যাসেট তৈরি হবে এবং আপনার নেক্সট ফাউন্ডেশনটা তৈরি হবে। সো পাঠাটা এই জন্য খুবই ইম্পর্টেন্ট। এই জন্য দেখবেন যে সারা পৃথিবীতে পাঠার দাম অনেক বেশি। আমি এরকম এক্সাম্পল দিতে পারি যে সাউথ আফ্রিকা বোরকট তৈরি হয়, সাউথ আফ্রিকাতে প্রোডাকশন হচ্ছে, সেখানে পর্যন্ত অকশনে আপনারা এখন অনলাইন আছে, আপনারা গেলে দেখতে পাবেন যে অকশনে যে পাঠাগুলো সেল হয়, এক একটা পাঠার দাম বাংলাদেশি টাকায় 22 লাখ, 25 লাখ, 30 লাখ টাকা পর্যন্ত আছে। এটা কেন? আমিও প্রথমে সারপ্রাইজ হতাম যে এত দাম দিয়ে কেন কিনতেছে। কারণ ও প্রুভেন বাগ, ওর রেজাল্ট দেখতেছে, ওর পেডিগ্রি দেখতেছে। সো একটা জেনেটিক্স তৈরি করাটা কিন্তু একটা চারটিখানি ব্যাপার না। সো আমরাও যদি চাই ব্ল্যাক বেঙ্গলকে এরকম ডেভেলপ করে বড় করা সম্ভব, বা যে কোনো জাতকে ডেভেলপ করা সম্ভব, সেক্ষেত্রে ব্রিডার যারা তারা লং টার্ম চিন্তা করে এটা করতে পারবেন।
আর সাধারণত যদি মিটের জন্য চিন্তা করেন তখন আসলে এগুলো চিন্তা করার দরকার নেই, আপনারা আনবেন, প্রোডাকশন করবেন, বাচ্চা হবে, বাচ্চা বড় হবে, সেল করে দিবেন। সো দুই করবে, ভালো প্রোডাকশন করে এটা মার্কেটে ছাড়বে। মানিক ভাই ধন্যবাদ, আসলে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেন। সত্যি আপনার অভিজ্ঞতাটা আসলে অ্যাপ্রিশিয়েট করার মতো। যে কথাগুলো বললেন টোটালি বলবো যে সাইন্টিফিক্যালি সবগুলো 100% রাইট। প্রুভেন বাক বা প্রুভেন ভুলের সংজ্ঞাটা আমি একটু দিয়ে দেই। এটা হচ্ছে যে ভুল বা বাকের পারফরমেন্সটা প্রমাণিত, অর্থাৎ যার সিমেন্টটা অথবা যার আপনার জেনেটিক মেরিটটা ফিল্ডে প্রমাণিত হচ্ছে তাকে বলা হয় প্রুভেন বাক বা প্রুভেন ভুল। যেমন আমাদের বাংলাদেশে গরুর ক্ষেত্রে বেশ কয়েকটা প্রুভেন ভুল আমরা ঘোষণা করেছি, ডিক্লেয়ার করেছি। ওই 2015 সালে ছিল একটা, এই সম্প্রতি একটা হয়েছে। প্রুভেন ভুলটা আসলে যদি ঘোষণা করা হয়, বললাম না যে এটার দামটা প্রাইসটা বাংলাদেশে তো অবশ্যই আমরা ফ্রি পাচ্ছি, কিন্তু যখন একজন ভিডিও তৈরি করবে, এটা তৈরি করতে মিনিমাম 5টা বছর সময় লাগে। এই 5টা বছরে তাদের যে খরচটা হয় এনিমেলগুলো রেয়ার করতে, সিলেকশন করতে, কালিং করতে, আসলে 22 লাখ টাকা দামটা খুবই স্বাভাবিক। এটা শুনে অস্বাভাবিক মনে হলেও জিনিসটার মেরিট অনুযায়ী এর দামটা এক্স্যাক্টলি তাই, ঠিক। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে প্রুভেন বা কেমন তৈরি করা যায় বা ইউজ করা যায়। আর রাসেল ভাই আরেকটা চমৎকার কথা বলেছে যে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা আমরা এমন একটা জায়গায় করি যেটা কখনই করা ঠিক না। ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা আপনাদের করতে হবে এনিমেলের উপরে, প্লাস হচ্ছে এনিমেলের ফিড। ওই যে যেটা বললো ঘাস চাষ, অবশ্যই আপনাকে ঘাস চাষ আগে করতে হবে। আপনি এনিমেল আনার পরে ওই ঘাস রোপণ করবেন, 3 মাস পর বা 4 মাস পরে আপনি ফল পাবেন, এটা তো আপনার আসলে প্ল্যান ওয়াইজ হলো না। আর শেডের ক্ষেত্রে আমিও বলবো, অনেকে একদম ইনফ্রাস্ট্রাকচারটা খুব উন্নত মানের করে, আপনার বিল্ডিং থেকে শুরু করে সব কিছু করে ফেলে। দরকার কি আপনি অল্প একটা অ্যানিমেল দিয়ে শুরু করেন। ব্ল্যাক বেঙ্গল ক্ষেত্রে মানে গোটের ক্ষেত্রে আপনারা কখনোই 10-12টার বেশি যাবেন না। 10-12 বা সর্বোচ্চ সর্বোচ্চ 15টা আমি বলবো। এগুলোকে আপনি রেয়ার করবেন বাইরে এক্সটেন্সিভ সিস্টেমে, আপনি গ্রেজিং করে খাওয়াবেন, যেহেতু গ্রেজিং হ্যাবিট আছে। এদের জন্য আলাদা করে ঘাস খাওয়ায় বা কনসেন্ট্রেট খাওয়ায় আপনার আসলে পুষাবে না, যে জিনিসটা ইকোনমিক হবে না। তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। আর ব্ল্যাক বেঙ্গলের পিওর জাত এখনো কিছু পাওয়া যায়, আমি যতদিন জানি বেশ ভালো অ্যামাউন্টে পাওয়া যায়, কিন্তু আপনাকে সিলেকশন অথবা অ্যানিমেলটা যারা চিনে তাদের কাছ থেকে নিয়ে যদি আপনি পিওর ব্ল্যাক বেঙ্গল নিয়ে খামার করেন আপনি লাভবান হবেন। কিন্তু আমাদের দেশে বলতে গেলে এখন পিউরিটি ব্ল্যাক বেঙ্গলের খুবই কম। ইনব্রিডিং এ আপনার ইনব্রিডিং এর দোষে দোষী আছে, ক্রস ব্রিডিং এর দোষে দোষী আছে, এরকম আসলে বেশি দেখা যায়। যদি আপনারা যে কোনো জাত নিয়ে করেন, হয় আপনার ব্ল্যাক বেঙ্গল অথবা বর্ডার এরিয়াতে, এটা আমরা স্বীকার করতে বাধ্য যে ইন্ডিয়ান কিছু ব্রিড আছে, ইন্ডিয়ান ব্রিড নিয়ে যদি পারেন করেন সমস্যা নেই, বাট পিউরিটি মেনটেন করেন। ইন্ডিয়ান ব্রিড নিয়ে আসলে যমুনাপুরি তুতাপুরি যাই নিয়ে আসেন, ওইটার মধ্যে রাখেন। যমুনাপুরির সাথে যমুনাপুরি, তুতাপুরি এর ক্রস করে যান, কিন্তু মিক্সড করবেন না কখনো। এটা হচ্ছে একদম মেইন যে কথাটা আর কি। যমুনার সাথে কখনোই ব্ল্যাক বেঙ্গল, যমুনার সাথে বোয়া করবেন না। তো এরকম ধারণা। আর যে জিনিসটা যে শিখেন অল্প আকারে স্টক করে শিখেন আগে আপনি, আগেই আপনারা 20-40টা ছাগল কিনে বিশাল বড় এরিয়া নিয়ে করতে যাবেন না। আমার অভিজ্ঞতা আমি দেখেছি, খামার করে দিয়ে আসছি, 1 বছরের মধ্যে খামার করে শেড ফাঁকা পড়ে আছে, আপনার লস। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। যে অ্যানিমেলগুলো পালতে পারবেন, যে অ্যানিমেলগুলো আপনি নিজে ম্যানেজমেন্ট করতে পারবেন আলাদা লোক ছাড়া। আর আরেকটা জিনিস বলি, লোক যদি পান ভালো, কিন্তু যেমন গরুর ক্ষেত্রে 5টা গরু আপনি নিজে ম্যানেজমেন্ট করতে পারেন, 5টা গরুর জন্য আপনি যে লোক রাখেন গাভীর জন্য, আপনি লস করবেন, নিশ্চিত লস করবেন। তুমি ছাগলের জন্য আপনি এমন স্টক রাখবেন সংখ্যা যেটা আপনি নিজে ম্যানেজমেন্ট করতে পারেন। আপনি আলাদা করে লোক রেখে বা আপনি থাকেন এক জায়গাতে, একজনকে দায়িত্ব দিচ্ছেন সে সব দেখবে, এগুলো আসলে হয় না। রাসেল ভাই যে অভিজ্ঞতাটা অর্জন করেছে নিজে, এটা তো অন্য কারোর মাধ্যমে হতো না। উনি যদি আরেকটা কর্মচারী রাখা তারপরে সেই সব কাজ এটা কিন্তু হতো না আর কি। আমি যেটা বলার চেষ্টা করছি, আপনি যে স্টকটা নিয়ে কাজ করতে পারবেন এবং যে অ্যামাউন্টটা ইনভেস্ট করতে পারবেন মিনিমাম 2-3 বছর, ওই অ্যামাউন্টটা নিয়ে আপনি মাঠে নামেন, কিন্তু প্রাথমিকভাবে অল্প খরচ করবেন সব ক্ষেত্রে। এই হচ্ছে প্রধান পরামর্শ। আর ভ্যাকসিনেশনটা অবশ্যই মেনটেন করবেন। ভ্যাকসিনটা আপনি ছাগল তোলার আগে, এটা আমি হাঁসের ক্ষেত্রে বলি, ছাগল বা অ্যানিমেল তোলার আগে আপনি ফ্রিজে ভ্যাকসিনটা তুলে ফেলবেন, যে ভ্যাকসিনটা আপনারা দেন। আর প্রয়োজনীয় কিছু ওষুধ যেগুলো ইমার্জেন্সি পিরিয়ডে লাগে এইগুলো রাখবেন স্টকে। আর ম্যানেজমেন্ট বিষয়ে মেইন কথা হচ্ছে আপনাকে অবশ্যই কোনো একটা খামারে গিয়ে প্র্যাকটিক্যালি শিখতে হবে। এটাই হচ্ছে 1 নম্বর বিষয়। যতই পড়াশোনা করেন না কেন, আপনি নিজের চোখে তা না দেখলে আপনি তা শিখবেন না। থিওরিটিক্যালি চেয়ে প্র্যাকটিক্যালি সবচেয়ে মানে অ্যাবজর্ব করা গুরুত্বপূর্ণ। তো আশা করি আপনাদের আজকের এই লাইভ উপকার পেয়েছেন বা পাবেন।
তারপরেও আমার মেইন কথা যেটা হচ্ছে হুট করে কোনো কিছু করবেন না। এটা যে কোনো খামার, গরু বলেন, ছাগল বলেন, হাঁস খামার করেন, আপনি একটু আপনার এলাকাটা অ্যানালাইসিস করেন। এলাকা বা আপনি যে এলাকায় ওই ফার্মিংটা করবেন তার পরিস্থিতি দেখে এবং নিজে হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে এরপর জিনিসটা করবেন, যে কোনো খামারি করেন। তো ভালো থাকেন, ইনশাআল্লাহ সামনে কথা হবে। রাসেল ভাই। জি মানিক ভাই, থ্যাংক ইউ আপনি আমাদের এই লাইভে আসার জন্য। আসলে এটা আসলে একদিনে শেষ করার না, এটা অনেক কিছু ব্যাপার আছে, অনেক মানে টপিকস আছে আসলে এটা নিয়ে কথা বলার। তো আমরা নিয়মিতই আসবো। আর মানিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি মানে আমাদের জন্য যে সময়টা বের করছেন। তো আশা করি যে আপনি নিয়মিত আমাদের সাথে থাকবেন এবং লিখবেন বিভিন্ন বিষয় নিয়ে, জেনেটিক্স ব্যাপার নিয়ে এবং ব্রিডিং নিয়ে, কারণ এটা আসলে খামারিদের খুব জরুরি এবং খুবই উপকারী। এবং আমি মনে করি যদি আমরা এইভাবে আগাতে পারি, আমরা সাউথ আফ্রিকার মতো এরকম গাইডলাইন তৈরি করতে পারবো, আমরা এলিয়েন সিলেকশন, আমরা নিজেদের একটা জাত তৈরি করতে পারবো। এবং আশা করি যে যে জাতটা আমাদের পারপাস সার্ভ করবে, এবং এটা আসলে সম্ভব। আমি মনে করি জাস্ট আমাদেরকে, ওরা 100 বছর আগে শুরু করছে, আমরা 100 বছর পরে শুরু করলাম, কিন্তু এখনো যদি শুরু করি, আমার মনে হয় না যে বেশি দিন লাগবে আমাদের ওই লেভেলে যেতে। So আমাদেরকে ওইভাবে আগাতে হবে এবং আমাদের প্ল্যান করে যদি আগাতে পারি, আমাদের কিন্তু গোট প্রোডাকশন অনেক বেটার, কিন্তু আসলে প্ল্যান ওয়েতে নাই, প্রপার ফার্ম হিসাবে নাই। পাবলিক পালতেছে 2-4টা করে, ওইভাবে আছে বেশি। কিন্তু মেইন হলো যেটা জিনিস দরকার, সেটা হলো যে ফ্লক মেনটেন করা, যেটা আমরা এখনো শিখি নাই, এটা আমরা এখনো স্ট্রাগল করতেছি এবং এটা আমরা শিখবো। এবং এক্ষেত্রে আমরা প্রয়োজন বোধে বাইরে থেকে এক্সপার্টদের সাথে আমরা এরকম কনফারেন্সে আনবো এবং তারাও আমাদেরকে গাইড করবে তারা কিভাবে লার্জ ফ্লক মেনটেন করে। সো এইগুলা শিখতে পারলেই আমার মনে হয় যে আস্তে আস্তে আমরা আগাতে পারবো। সো আমাদের মেইন হলো যে আমরা কখনো ভুল পথে যাতে না আগাই এবং আমরা যেন প্রপার ওয়েতে আগাতে পারি, এই জিনিসগুলোকে আমাদের এনশিওর করার জন্য আমরা আসলে এই গাইডলাইন গুলো করা, যেটা আমরা ধাক্কা খেয়ে শিখছি, এটা আপনারা যাতে না করেন, এটাই আমাদের গাইডেন্স। ধন্যবাদ মানিক ভাই। জি, আপনাকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন। জি, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।